আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের আরো একটি নতুন ক্লাসে। আমরা আমাদের সিকিউ ক্র্যাক কোর্সের 3rd নাম্বার অর্থাৎ তৃতীয় ক্লাসে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব আমাদের অর্থনীতির প্রথম পত্রের চ্যাপ্টার 2 মৌলিক অর্থনৈতিক সমস্যা ভোক্তা উৎপাদক আচরণ। এই চ্যাপ্টারে আমাদের লেকচার নাম্বার 2। আমরা এই চ্যাপ্টারের উপর দুইটা ক্লাস নিয়েছি, একটা ক্লাস আমরা অলরেডি গত পরশুদিন নিয়ে ফেলেছি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস বুধবারে। সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো। আমরা পড়বো আজকে অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার 2 এর সিকিউ। গত ক্লাসে আমরা প্রায় 7 থেকে 8টা সিকিউ সলভ করছি, আজকে আমরা আরো 7-8টা সিকিউ সলভ করবো এবং আশা করছি এই সিকিউগুলো তুমি যদি সলভ করতে পারো, তুমি সেকেন্ড চ্যাপ্টার তোমার জন্য একদম সহজ হয়ে যাবে এবং তুমি পরীক্ষায় খুব ভালো একটা নাম্বার তুলে আনতে পারবা এই সেকেন্ড চ্যাপ্টারের উপর। হ্যাঁ, সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো। আমিও এবং হচ্ছে বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দাও, যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে। আমিও তোমাদের সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিব সবাইকে, যেন সবাই যুক্ত হয়ে যেতে পারে আমাদের সাথে, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত করে চলে আসো। এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দিবা, ঠিক আছে? শুরুতে শেয়ার মেনশন করে দিবা, তাহলে তোমার দায়িত্ব শেষ। তোমার দায়িত্ব হচ্ছে একবার শেয়ার মেনশন করে দেওয়া, মানে নিজের ওয়ালে শেয়ার করে দেওয়া, এবং হচ্ছে এটাই তোমার দায়িত্ব। হ্যাঁ, আর কিছু না। আমরা সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলি, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে। হ্যাঁ, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে আমরা দ্রুত জয়েন করে ফেলি। একটু সবাই দ্রুত জয়েন করে ফেলো সবাই। ওকে, আমরা পড়বো আজকে। সব ঠিকঠাক তো না? অল ক্লিয়ার? সো সবাই আশা করছি সব ঠিকঠাক দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এবং আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গিয়েছে। সিফাত আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। উর্মি আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে ঋতু আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রুদ্র আছে, আমাদের সাথে মির্জা আছে, মির্জা সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রাজীব হোসেন আছে, কেমন আছেন ভাই? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সঞ্জু রহমান আছে, অনেকগুলো শেয়ার দিয়েছি ভাইয়া, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ফারহানা পায়েল আছে, আমাদের সাথে সালাম দিয়েছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আলিশা আয়াত আছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। খরগোশ আছে, সালাম দিয়েছে। অজিত দাস আছে, কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাহিম চৌধুরী আছে, সালাম দিয়েছে। ঋতু আছে, ওকে। তারপর হচ্ছে রুবাইয়া আছে আমাদের সাথে, নোবা আছে আমাদের সাথে। খরগোশ শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। যারা শেয়ার করছো সবাইকে অনেক ধন্যবাদ। তো আমরা এখনই শুরু করে দিব আমাদের মূল ক্লাসে, আমরা চলে যাব। সবাইকে চলে এসেছে? সবাইকে ক্লাসে চলে এসেছে? আমরা কি সবাইকে দেখতে পাচ্ছি? বন্ধু বান্ধব সবাইকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, সবাই একটু শেয়ার মেনশন করে দাও, দ্রুত করবা, ঠিক আছে? আমরা বেশি সময় নষ্ট করবো না, অলরেডি আমাদের আজকে ক্লাস শুরু করতে একটু লেট হয়ে গিয়েছে। তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস ছিল একটু আগে, শেষ করতে একটু লেট হয়েছে, সেজন্য। স্যার কালকে ইয়ার চেঞ্জ ইকোনমিক্স পরীক্ষা 26-এ আপনার কোর্সে সব পড়াইছেন, কিন্তু আমি পারি না, এখন কালকে কি করবো আল্লাহ জানে। আচ্ছা, তুমি যদি না পড়ে সেটা তো তোমার দোষ, আমি তো পড়িয়ে যাচ্ছি, তোমাদের জন্য দিনরাত পরিশ্রম করছি। সো ইসলাম আদ্রিতা নিট আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। সারা আছে, আমাদের সালাম দিয়েছে। সুমাইয়া ইসরাত আছে, স্যার ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। তানিয়া আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে আজমত খান আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে জামেস শেয়ারডান বলছে। তারপর হচ্ছে সাইমা আছে, স্যার আজকে লেট হয়ে আছে। হ্যাঁ, একটু লেট হয়ে গিয়েছে। সাকির হোসেন আছে আমাদের সাথে, সাকির হোসেন সালাম দিয়েছে। সঞ্জু রহমান আছে আমাদের সাথে, জি ভাইয়া আসছি, ওকে ফাইন। আমরা সবাই একটু শেয়ার মেনশন করে দাও, শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, সবাই একটু শেয়ার মেনশন করে দাও। কয়জন আসতো ক্লাসে? কয়জন আসছে? আমি তো দেখতে পাচ্ছি না কয়জন আছে, একটু সবাই শেয়ার মেনশন করে দাও। তো এখনো তো 100 জন হয় নাই, এখনো মাত্র 87 জন। হ্যাঁ, একটু শেয়ার মেনশন করে দাও সবাই একটু শেয়ার মেনশন করে দাও। রাজি আক্তার আছে, হাইলাইট করেছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আলী আকবর সরকার আছে, তারপর হচ্ছে মেনশন করেছে। সাফার রয়েছে। ভাইয়া ক্লাসগুলো ইউটিউবে রেকর্ড থাকবে? হ্যাঁ থাকবে। মাইশা আছে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে কিং জান্নাতিয়া আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমরা 92 জন চলে এসেছি, প্রায় 150 জন কি হবো না? 150 জন। আমরা সবাই শেয়ার করলে একটা করে কিন্তু 150 জন এখনই হয়ে যাবে। হ্যাঁ, সবাই 94টা, জাস্ট আমি যখন 94 জনের মতো আছো, সবাই যদি একবার শেয়ার করে দাও, 94টা শেয়ার হয়, এখন 150 জন এখানেই হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট 10 সেকেন্ডও লাগবে না, তোমরা করে দেখো না হয়, 10 সেকেন্ডও লাগবে না। আমরা এখনই আমরা শুরু করে দিব, জাস্ট 10 সেকেন্ড তোমাদেরকে সময় দিচ্ছি শেয়ার করার জন্য। সবাই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও। হ্যাঁ, জাস্ট নিজের ওয়ালে শেয়ার করলে হবে, আর কিছু দরকার নেই, নিজের ওয়ালে শেয়ার করো।
আদিব আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে সিনহা আছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইম আছে, সাইম আহমেদ সালাম। আসলে আমার শেয়ার করার মতো কেউ নেই, নিজের ওয়ালে শেয়ার করে দাও, এমনিতে স্টুডেন্ট যুক্ত হবে। হ্যাঁ, নিজের ওয়ালে শেয়ার করে দিলে হবে। রাকিব আছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। মাইশা আছে, হাইলাইট করে আছে, থ্যাংক ইউ। মীরা আছে, ভাইয়া কালকে থেকে প্লিজ ঠিক টাইমে ক্লাস শুরু করিয়েন। হ্যাঁ, করবো অবশ্যই। আজকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস থাকার কারণে একটু লেট হয়ে গেছে। মুগ্ধ আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের সাথে আর কে কই মানুষজন কোথায়? আমরা 150 জন চাই, 150 জন চাই, ক্লাসে 150 জন চাই, এখনো হইতে পারতেছে না 150 জন। দ্রুত করো, দ্রুত করো। ইয়াসিন আরফাত আছে, কন্টিনিউ স্যার। হ্যাঁ, আমরা শুরু করে দিচ্ছি। তারপর হচ্ছে কালকে টি20 ম্যাচে হঠাৎ চলে গেছিলাম, আমরা গ্রুপে মেসেজ দিয়েছি না, টি20 ম্যাচে আমাদের মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল, সেজন্য ইয়া হয়ে গেছিল, লাইভটা কেটে গেছিল আর কি। হ্যাঁ, এমসিকিউ ক্লাস এক্সট্রা এমসিকিউ ক্লাসে আমরা করেছি অলরেডি। রায়ান আছে, সালাম দিয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রনি আছে, কেমন আছে স্যার? ভালো আছি আলহামদুলিল্লাহ। শামিম আছে, ওকে, মেনশন করেছে, থ্যাংক ইউ। জিতু আছে, বদ্দা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সানজির রহমান আছে, ভাইয়া শুরু করবেন? হ্যাঁ, শুরু করে দিচ্ছি। 110 জন হয়েছে, 48 জন। যা শেয়ার করো সবাই, একযোগে সবাই শেয়ার করে দাও, আমি শুরু করে দিচ্ছি আমার ক্লাস, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, সবাই শেয়ার করো, তোমাদের দায়িত্ব। 150 জন তোমাদের করা দায়িত্ব তোমাদের। চলে আসি আমরা প্রথম, আজকে ক্লাসে আমরা প্রথম যেই প্রশ্নটা সলভ করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা চলো সলভ করি। হ্যাঁ, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণ আছে। একটা হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ, কিউডি সমান 40 মাইনাস 4p, এবং যোগান সমীকরণ কিউ সমান -4 প্লাস 4p। তো আমাদের বলেছে প্রথম 1 নম্বরে রেখার ঢাল কাকে বলে। হ্যাঁ, রেখার ঢাল মানে কি? রেখার এক বিন্দু হতে অন্য বিন্দুতে যেতে, রেখার এক বিন্দু হতে অন্য বিন্দুতে যেতে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা বলি রেখার ঢাল। তাহলে কি বলবো? রেখার এক বিন্দু হতে অন্য বিন্দুতে যেতে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে রেখার ঢাল বা সরলরেখার ঢাল বলে। সেম কথা। 2 নম্বর বলছে চাহিদা রেখা ঊর্ধ্বগামীও হতে পারে। ব্যাখ্যা করো। আমরা সেটা তো জানি, চাহিদা রেখা হয় বাম থেকে ডানে, নিম্নগামী চাহিদা রেখা হয় যদি চাহিদা বিধি অনুযায়ী হয়। কিন্তু যদি চাহিদা বিধি ব্যতিক্রম হয় কোনো ক্ষেত্রে, যেমন ধরো গিফেন দ্রব্য, ভ্যাবলেন দ্রব্যগুলোর ক্ষেত্রে চাহিদা বিধি ব্যতিক্রম হয়, সেক্ষেত্রে কিন্তু চাহিদা রেখা নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামীও হইতে পারে। আবার চাহিদা রেখা এমন হইতে পারে যে তোমার লম্বকের সমানও হইতে পারে, হ্যাঁ, ভূমি অক্ষের সমানও হইতে পারে চাহিদা রেখা। সো সেজন্য আমরা বলতে পারি যে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হতে পারে, তার মানে যদি চাহিদা বিধি ব্যতিক্রম হয়, হ্যাঁ, যেমন গিভেন দ্রব্য, ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রে আমাদের চাহিদা রেখা ঊর্ধ্বগামীও হতে পারে। এরপর 3 নম্বর বলবো উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে বলছে। এখান থেকে আমাদেরকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে বলছে। চলো আমরা করে ফেলি, একদম সহজ। হ্যাঁ, একদম সহজ। দেখো সবাই, আমরা এবার লিখবো 3 নম্বরে, প্রথমে লিখবা দেওয়া আছে। কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে, আমরা লিখবো কিউডি সমান 40 মাইনাস 4p এবং কিউএস সমান আমাদেরকে দেওয়া আছে -8 প্লাস 4p। হ্যাঁ, এই দুটো আমাদেরকে দেওয়া আছে। যখন এরকম দুটো সমীকরণ দেওয়া থাকবে, তোমাকে মনে রাখতে হবে যে ভারসাম্য দাম আর পরিমাণ বের করতে বললে, জাস্ট নরমালি ভারসাম্য দাম ও পরিমাণ, চিত্রের সাহায্যে না বললে আর কি, তখন ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে হলে তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে, ভারসাম্য শেখানো হয় যেখানে ডিমান্ড এবং সাপ্লাই সমান হয়। কি বলেছি বলো? 120 জন হয়ে যাচ্ছে প্রায়, আমরা আর 30 জন কিন্তু চাইলে আনতে পারি। হ্যাঁ, একটু শেয়ার করে দিলে কিন্তু 30 জন হয়ে যাবে। আমরা 150 জন তোমাদের টার্গেট আছে, 150 জন করো, সবাই শেয়ার করতে থাকো, ঠিক আছে? তাহলে কি বলছি যে আমাদের যখন দুটো সমীকরণ দেওয়া থাকবে এবং ভারসাম্য করতে বলবে, ভারসাম্য দাম আর পরিমাণ, তখন তোমাকে ভারসাম্যের শর্ত মনে রাখতে হবে, ঠিক আছে? ভারসাম্যের শর্ত আমরা লিখবো, আমরা জানি লিখতে পারো, অথবা ভারসাম্যের শর্ত লিখো। ভারসাম্যের শর্ত মতে, আমি যদি বলি ভারসাম্যের শর্ত মতে কিউডি সমান কি হয় বলতো? কিউডি সমান কিউএস হয়। হ্যাঁ, ভারসাম্য শর্ত মতে কিউডি সমান কিউএস হয়। এখন কিউডির মান কত আসছে? কিউডি মান হচ্ছে 40 মাইনাস 4p সমান কিউএস। কিউএস এর মানটা বসাই দিই, কিউএস হচ্ছে -8 প্লাস 4p। হ্যাঁ, তো এখান থেকে আমরা p এর মান বের করব। কার মান বের করব? p এর মান। তাহলে আমরা p ওয়ালাগুলো এক পাশে নিয়ে আসি, -4p যেটা আছে সেটা এখানে রাখলাম, এটা পাশে রেখে দিছি। এই মাইনাস প্লাস 4 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -4p হবে। ওকে ফাইন, এই 8 যেটা আছে সেটা এখানে থাকুক। এই 40 কে আমরা যদি এই পাশে পাঠাই, এখানে ছিল প্লাস, তো সেটা কি হবে? মাইনাস হয়ে যাবে, -40। তাহলে কথা হয় এখানে হবে আমরা যদি এটা
যোগ করে দিই, এটাও মাইনাস এটা মাইনাস, তাহলে দুইটা যোগ করে দিলে হবে -8p সমান এটাও মাইনাস এটা মানে যোগ করে দিলে হবে মাইনাস কত 48 হবে, -48। হ্যাঁ, তারপর এখন -48, এখন তাহলে এখানে হবে আমাদের p রেখে দাও, 8 কে ওই পাশে পাঠায় দাও -8 কে, তাহলে হবে -48 ডিভাইডেড বাই এখানে গুণাকার ছিল অফিসিয়ালি কি হবে ভাগ হবে, তো आंसर হবে 48 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় বলো, 5 8 40, 6 8 কত হবে, 5 8 40, 6 8 48 নাকি 6 টাকা। হ্যাঁ, পি এর ভ্যালু কত হবে 6 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং পি সমান হচ্ছে 48 কে 8 দিয়ে ভাগ করলে আনসার হবে 6। এটা হচ্ছে আমাদের কি তোমার ভারসাম্য দাম। তাহলে আমাদের ভারসাম্য দাম কত বের হয়েছে 6 টাকা বের হয়েছে। হ্যাঁ, তাহলে এই পিটা আমরা এই পি এর ভ্যালুটা চাহিদা এবং যোগানের মধ্যে বসায় দিব। ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি, এটা এখান থেকে মুছে দিচ্ছি কেমন। তাহলে এখানে আমরা কি লিখবো যে পি এর মান কি লিখবা, পি এর মান কিউডি এন্ড কিউএস সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, পি এর মান কিউডি এবং কিউএস সমীকরণে বসিয়ে পাই। মনে করেন আমরা কিউডি তে বসাচ্ছি, কিউডি সমান 40 মাইনাস 4 ইনটু এখন হবে কত 6, 4 ইনটু 6, তাহলে আনসার হবে কিউডি সমান 40 মাইনাস 4 6 কত 424, তাহলে 24 বাদ দিয়ে দাও, তাহলে আনসার হবে হচ্ছে সুতরাং কিউডি সমান 40 থেকে এটা বাদ দাও আনসার হবে কত 16 নাকি সরি 24, হ্যাঁ 16। তারপর আবার যদি আমরা বলি যে যোগানের পরিমাণ কিউএস সমান হচ্ছে -8 প্লাস 4 ইনটু 6, হ্যাঁ, তাহলে আনসার হবে -8 4 6 24, 4 6 কত হবে 24 হবে। তাহলে এখানে আমরা যদি প্লাস 24 লিখে দিই তাহলে আনসার দাঁড়াবে আমাদের কিউএস সমান, দেখো এটা থেকে বাদ দিলে আনসার হবে 8 × 16 3 8 24, তার মানে আনসার হবে 16। ঠিক আছে, তার মানে আমাদের ভারসাম্য দাম হচ্ছে 6 টাকা আর ভারসাম্য পরিমাণ হবে আমাদের 16 একক। ঠিক আছে, তাহলে ভারসাম্য দাম হচ্ছে 6 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 16 একক। পারবো সবাই? কই তোমরা শেয়ার মেনশন করতেছো না, কেউ করে না, আমি আর ক্লাস নিব না, তোমাদের সাথে রাগ করছি আমি। দেখো এতজন ক্লাস করতেছে, শেয়ার করছে মাত্র কয়জন জানো, আমি তোমাদের দেখাই বলি, দাঁড়াও। শেয়ার করছে মাত্র 9 জনে, 9টা শেয়ার হয়েছে, শুধু 9টা শেয়ার। ক্লাস করতেছে প্রায় 120 জন, কিন্তু ক্লাস শেয়ার করছে মাত্র 9 জনে। তাহলে দেখো তোমরা কি ভালোবাসো আমাকে, এই যে কষ্ট করে গলা ফাটায় এত সুন্দর করে তোমাদের ম্যাথগুলো সলভ করে দিচ্ছে, এগুলো তো পেইড ব্যাচে পড়ায় না এভাবে কেউ, তোমাদেরকে যে আমি ফ্রিতে পড়াই দিচ্ছি এত সুন্দর করে, পেইড ব্যাচে কেউ এভাবে পড়ায় না। তো তোমরা কি দিচ্ছ বলো আমাকে, একটা শেয়ার করতে বললে তোমাদের কষ্ট লাগে, এই আর কি ভালোবাসা। তাহলে গেল, তাহলে আমাদের ভারসাম্য দাম কত 6 আর ভারসাম্য পরিমাণ কত 16 একক। হ্যাঁ, সবাই রেকর্ড করো দেখি, 120 জন দেখে 120টা শেয়ার করো তো, এটা রেকর্ড করে দেখাও। শেয়ার করার তো কেউ থাকার দরকার নাই, নিজের ওয়ালে শেয়ার করবা। শেয়ার করা কি আবার কেউ লাগে নাকি শেয়ার করার জন্য, নাকি ব্যক্তিগত কাউকে লাগবে আবার শেয়ার করার জন্য? নিজের ওয়ালে শেয়ার করে দাও, হ্যাঁ, তাহলে তো হয়ে যাচ্ছে। 120 জন 120টা শেয়ার করলে এখানে 200 জন স্টুডেন্ট এখন ক্লাসে আসবে। তোমরা একটু ভালোবাসা দেখাইতে পারো না, হ্যাঁ, আর কি বলবো, বলতে গলা ফেটে যায়, আর কি বলবো। আচ্ছা, চলে আসে 4 নাম্বার কোশ্চেনে। তাহলে ভারসাম্য দাম পেয়েছে আমরা 6 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 16 একক আমরা লিখেছি। হ্যাঁ, ভারসাম্য দাম 6, ভারসাম্য পরিমাণ হচ্ছে 16। আচ্ছা, এরপর আমাদেরকে বলেছে, দেখো এরপর আমাদেরকে বলেছে যে আমাদের 4 নাম্বার কোশ্চেন দেখো, দাম 4 টাকা হলে চাহিদা ও যোগানের কি পরিবর্তন হয় চিত্র সহকারে বিশ্লেষণ করো। অর্থাৎ দাম যদি 4 টাকা হয় তাহলে আসলে কি হবে, এটা আমাদের কোশ্চেন করছে। আমরা অলরেডি জানি যে আমাদের ভারসাম্য দাম, আমরা একটু আগে লিখছি যে আমাদের ভারসাম্য দাম হচ্ছে, ভারসাম্য দামকে আমরা এভাবে লিখি, হ্যাঁ, ভারসাম্য দামকে আমরা কিভাবে লিখি যে পি বার লিখি, ভারসাম্য দাম মানে হচ্ছে পি বার, সেটা হচ্ছে 6 টাকা আমরা পাইছি না। তা আমরা এখন এই ভারসাম্য দাম যদি মানে এখানে বলছে দাম যদি 4 টাকা হয়, অথবা পরীক্ষায় প্রশ্ন করে যে সরকার যদি 4 টাকা দাম নির্ধারণ করে দেয় তাহলে চাহিদা ও যোগানের উপর কি প্রভাব পড়বে। হ্যাঁ, এভাবে প্রশ্ন করতে পারে, অথবা জাস্ট যদি বলে যে দাম 4 টাকা হলে তাহলে চাহিদা এবং যোগানের উপর কি প্রভাব পড়বে, সেটা আমরা এখন দেখব। যে দাম যদি 4 টাকা হয়, এখানে লিখবো আমরা দাম
টাকা 4 টাকা হলে দাম 4 টাকা হলে দেখো দাম 4 টাকা হলে আমরা লিখতে পারি দাম 4 টাকা হলে তাহলে আমাদের চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ আমরা বের করব। সো কিউডি সমান 40 মাইনাস 4 ইন্টু 4, তাহলে আনসার বের হবে আমাদের 40 মাইনাস 4 4 কত হবে 16, তাহলে 40 থেকে যদি 16 বাদ যায় তাহলে আনসার হবে হচ্ছে 24। হ্যাঁ 24, সরি 28 হয়ে গেছে 24। আবার আমি যদি বলি যোগানের পরিমাণ হচ্ছে এখানে -8 প্লাস 4 ইন্টু 4, অর্থাৎ আমরা 4 বসা দিব, দামের জায়গায় 4 বসা দিব, তাহলে আনসার হচ্ছে -8 প্লাস 4 4 আর 16। তাহলে আমরা এখন যদি করি তাহলে আনসার হবে হচ্ছে 16 থেকে 8 যদি চলে যায় তাহলে আনসার হবে জাস্ট 8। তার মানে আমাকে বলো তো যে দাম যদি 4 টাকা হয় তাহলে চাহিদা হচ্ছে বেশি, যোগান আবার কি হচ্ছে কম হচ্ছে, তার মানে কি ভারসাম্য হবে না? ভারসাম্য হবে না, কিন্তু আমাদেরকে এটাকে চিত্র আকারে দেখানোর চেষ্টা করতে হবে। সো কেমনে করবো দেখো, আমি এইভাবে করে একটা চিত্র আঁকবো, যেই চিত্রের মধ্যে আমরা এখানে উপরে থাকবে আমাদের দাম, নিচে থাকবে চাহিদা এবং যোগানের পরিমাণ। হ্যাঁ, তো এখানে চিত্রটার মধ্যে এইভাবে করবো, আমি যেভাবে করে সেম ভাবে করবা, এভাবে করে একটা ডিমান্ড রেখা আঁকবা, হ্যাঁ, আরটা এভাবে করে সাপ্লাই রেখা আঁকবা। ওকে, ডিমান্ড এবং সাপ্লাই যেখানে মিলিত হবে সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। কি বিন্দু? ভারসাম্য বিন্দু। এখান থেকে নিচের দিকে আসলে ভারসাম্য পরিমাণ, এখান থেকে এই পাশে আসলে ভারসাম্য দাম। আমরা একটু আগে করেছিলাম 3 নম্বর, আমাদের ভারসাম্য দাম ছিল 6 টাকায়। কয় টাকায়? 6 টাকা। তাহলে এখানে 6 লিখো, 6 এভাবে করে 6 লিখো। আর সে অবস্থা আমাদের ভারসাম্য পরিমাণ কত ছিল? আমরা একটু আগে করেছিলাম, ভারসাম্য পরিমাণ ছিল আমাদের কত? 16 ছিল নাকি? ভারসাম্য পরিমাণ আমাদের কত ছিল? 16 ছিল। ঠিক আছে, এই দেখছো, এই যে শেয়ার করার সাথে সাথে 130 জন হয়ে গেছে। তোমরা জাস্ট কয়টা শেয়ার করছো আমি তোমাকে বলি, কয়টা বেশি করে? এই 23টা শেয়ার হয়েছে, মানে 9 থেকে 23 হয়েছে শেয়ার, 130 জন হয়ে গেছে। তো তোমরা যদি 130 জন সবাই শেয়ার করো তাহলে কতজন হবে তুমি চিন্তা করে দেখো। কিন্তু একটা শেয়ার তোমাদের করতে ইচ্ছে করে না, মানে আমি অনেক কোটি টাকা তোমাদের কাছ থেকে চাচ্ছি এরকম মনে হয় তোমাদের। দেখো তাহলে আনসার হচ্ছে নিচে হবে কত? নিচে হচ্ছে আমাদের ভারসাম্য পরিমাণ আমরা বের করছিলাম 16, তাহলে এখানে আমরা 16 দিলাম। শোনো আমার কথা, এই জিনিসটা আগে লিখে ফেলবো আমরা, ডিমান্ড রেখা এবং ডিডি প্রাইম এবং এসএস প্রাইম সাপ্লাই, ডিমান্ড এবং সাপ্লাই হয়ে গেছে, যেখানে ভারসাম্যের দাম 6 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 15। কিন্তু আমাদের বলছে দাম যদি 4 টাকা হয়, অর্থাৎ দাম যদি এই 6 এর নিচে হয়, মানে 4 হয়, তাহলে কেমন লিখবে দেখো, দাম এই বরাবর মনে করে যে 4, এখানে আমি 4 দিলাম, সো 4 লিখলাম। এই 4 থেকে এ পাশে আসবা, এসে এই যে ডিমান্ড এবং এই যে সাপ্লাই এখানে আছে, দেখো 4 টাকা দামে, এই 4 টাকা দামের ডিমান্ড একটু বেশি, তাই না? এই দেখো 4 টাকা দামের ডিমান্ড হচ্ছে 24, তাহলে এই জায়গায় তুমি 24 লিখে দাও। 24 ডিমান্ড, 4 টাকা দামের ডিমান্ড হচ্ছে 24, আর 4 টাকা দামের সাপ্লাই যোগান হচ্ছে 8, তার মানে এই যে সাপ্লাই 4 টাকা দামের সেটা হচ্ছে এখানে 8 লিখে দাও। শেষ, এইটুকুই কাজ। তারপরে আমরা বলতে পারি 4 টাকা দাম আমাদের ডিমান্ড যেহেতু বেশি, সাপ্লাই যেহেতু কম, 4 টাকা দামের ডিমান্ড বেশি সাপ্লাই কম, তার মানে এখানে আমাদের কি সৃষ্টি হবে? এখানে আমাদের ঘাটতি সৃষ্টি হবে, বা এটাকে আমরা শর্টেজ বলে থাকি। ঘাটতি বা শর্টেজ, কতটুকু পরিমাণ? একটা বিন্দু দিতে পারো তুমি চাইলে, এখানে আমরা এ বিন্দু, এখানে বি বিন্দু দিলাম, এইটুকু হচ্ছে আমাদের ঘাটতি পরিমাণ, এ থেকে বি পরিমাণ। ঠিক আছে, মানে 4 টাকা দাম আমাদের ডিমান্ড হচ্ছে বেশি, সাপ্লাই হচ্ছে কম, তার মানে এখানে আমাদের ঘাটতি পরিমাণ এ থেকে বি পরিমাণ। অথবা তুমি চাইলে বিয়োগ করে দেখাতে পারো যে 24 থেকে 8 বাদ দিলে যে 16, সেটা হচ্ছে আমাদের ঘাটতির, সরি 24 থেকে 8 বাদ দিলে কত হবে? 24 থেকে 8 বাদ দিলে হ্যাঁ 16, সেটা হচ্ছে আমাদের ঘাটতির পরিমাণ। ক্লিয়ার? এইভাবে চাইলে তুমি বলতে পারবা। তাহলে আমরা বলতে পারি দাম যদি 4 টাকা হয় তাহলে এখানে আমাদের ঘাটতি সৃষ্টি হবে, মানে আমাদের ভারসাম্য হবে না। বোঝা গেছে? তিনি সরকার আছে আদাব স্যার, আজকে প্রথম লাইভ ক্লাসে দেখলাম। ওকে, আমাদের সাথে যুক্ত থাকো। জিতু আছে, চিত্রটা কি পরিমাণ দিয়ে আসতে হবে? বুঝি নাই তো, এটা কি পরিমাণ দিয়ে আসতে হবে বলতে কি বোঝাচ্ছ? তাহলে আমরা জাস্ট একটু করবো, কেমন করবো? জাস্ট আমরা ভারসাম্য একটা চিত্র আঁকবো, সেখানে ভারসাম্যের দাম যেটা পাইছিলাম আমরা সেটা লিখবো, আর পরিমাণটা লিখবো। তারপর আমাদের যে দামটা বলছে সেই দামের চাহিদা এবং যোগান কত বের করছি, সেই মানটা 4 টাকা দামে আমাদের চাহিদা বেশি, যোগান কম, সেটা বসা দিব। তারপর আমাদের এখানে ঘাটতি হবে, ঘাটতি দেখা দিবে। হ্যাঁ, 4 টাকা যদি দাম নির্ধারণ করে দেয় সরকার, বা যদি 4 টাকা দাম হয়, সেক্ষেত্রে আমাদের ঘাটতি দেখা দিবে। হ্যাঁ, চিত্রটা এভাবে আন্দাজে করবো, কোনো কিছু মান দর করার দরকার নেই।
কোনো কিছু মান ধরে করার দরকার নেই। চলে আসি আমরা দ্বিতীয় আমরা এমসিকিউ তে চলে যাবো। এটা আমাদের প্রথম সিকিউ ছিল, আমরা 2 নাম্বার সিকিউ সলভ করবো এখন, ঠিক আছে? চলো আমরা দেখি। 2 নাম্বার সিকিউতে বলা হচ্ছে এখানে যে একজন ভোক্তার দ্রব্যভোগের পরিমাণ এবং প্রাপ্ত উপযোগগুলো এখানে দেওয়া আছে। সো ভোগের পরিমাণ এখানে, মোট উপযোগ, প্রান্ত উপযোগ দেওয়া আছে। হ্যাঁ, তা আমাদেরকে এখানে প্রশ্ন করছে 4টা প্রশ্ন, আমরা একটু প্রশ্নগুলো আনসার করে ফেলি। প্রথমত বলছে পরিবর্তক দ্রব্য কি? পরিবর্তক দ্রব্য মানে হচ্ছে একটা দ্রব্য ব্যবহার করে যেই পরিমাণ উপযোগ পাওয়া যায়, অন্য আরেকটা দ্রব্য ব্যবহার করে যদি ঠিক সেম পরিমাণ উপযোগ পাওয়া যায়, তাহলে সেই দুটো দ্রব্যকে বলা হয় একটা অন্যটার পরিবর্তক দ্রব্য। যেমন আমরা বলতে পারি যে মনে করো যে আমি এখন চাইলে পাখা ইউজ করতে পারি অথবা এসি ইউজ করতে পারি, তাহলে পাখা এবং এসি হচ্ছে একটা অন্যটার পরিবর্তক। হ্যাঁ, অথবা মনে করো যে তোমার কাছে দুইটা কলম আছে, একটা হচ্ছে ম্যাটোডো হাই স্কুল, একটা হচ্ছে ম্যাটোডো অল টাইম, তাহলে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, সেটা হচ্ছে একটা অন্যটার পরিবর্তক। একটা দ্রব্য ব্যবহার না করে যদি অন্য একটা দ্রব্য ব্যবহার করে সেম পরিমাণ উপযোগ পাওয়া যায়, তাহলে সেই দুটো দ্রব্যকে বলা হয় একটা অন্যটার পরিবর্তক দ্রব্য। ক্লিয়ার? 2 নম্বর বলছে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন? কারণ স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে নিম্নগামী হয় এই জন্য, কারণ স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আমরা যখনই কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাই, সেই দ্রব্যের আমরা মানে অন্যান্য বেশি স্থির থাকলে কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে, স্বাভাবিক কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে সেই দ্রব্যের চাহিদা কমে যায়, আর দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়। সো দাম ও চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক হওয়ার কারণে চাহিদা রেখা নিম্নগামী হয়ে থাকে। হ্যাঁ, চাহিদা রেখা নিম্নগামী হওয়ার এই হচ্ছে মূল কারণ, চাহিদা বৃদ্ধির কারণে। 3 অবস্থায় উদ্দীপকে উল্লেখিত সূচি খালিগড় পূরণ করো। উদ্দীপকে অর্থনৈতিক কোন বিধিটি কার্যকর হয়ে আছে ব্যাখ্যা করো। আগে তুমি খালিগড় পূরণ করবে, তারপর কোন বিধি কার্যকর হয়েছে সেটা আমাকে বলতে হবে। আমি এখানে করে দিচ্ছি, কেমন? এখানে খালিগড় পূরণ করে দিচ্ছি। এরকম একটা সূচি থাকলে অনেক সময় দেখা যায় যে মোট উপযোগ দেওয়া থাকে, প্রান্ত উপযোগ বের করতে বলে, বা প্রান্ত উপযোগ দেওয়া থাকে, মোট উপযোগ বের করতে বলে। যখন দুইটা একসাথে করতে বলে, এরকম কোশ্চেন আসে যে খালি বক্স দিয়ে তোমাকে দুইটা একসাথে করতে বলবে, তাহলে কেমন করবে দেখো, আমার কথা শুনবো ভালো করে, আমি যেভাবে করি মনে রাখবা। যখন তোমার প্রান্তিক উপযোগ বের করতে বলবে, তুমি এটার এই অবস্থায় যে মোট উপযোগ আছে সেখান থেকে তার আগের মোট উপযোগটা বাদ দিবা, মানে মোট উপযোগের পার্থক্যটা লিখবা। তাহলে এখানে আমি 18 থেকে যদি 10 বিয়োগ করে দিই, আনসার হবে কত? 8। এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ বের করতে হলে মোট উপযোগের পার্থক্য লিখতে হয়। তবে একটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে যেটাই মোট সেটাই প্রান্তিক লিখবা, এরপরে মোট উপযোগের পরিবর্তন লিখলে প্রান্তিক উপযোগগুলো বের হবে। হ্যাঁ, আবার যদি মোট উপযোগ বের করতে বলে, যেমন এখানে মোট উপযোগ বের করতে বলছে, তাহলে তুমি দেখবা এর আগে মোট উপযোগ আছে কিনা। হ্যাঁ, এর আগে মোট উপযোগ আছে 18, তার সাথে এই একক ভোগের ক্ষেত্রে যে প্রান্তিক উপযোগ সেটা যোগ করে দিবা, অর্থাৎ এর আগের মোট উপযোগের সাথে এটা এই দ্রব্যের প্রান্তিক উপযোগটা যোগ করবা। তাহলে 18 এর সাথে তুমি যদি 6 যোগ করে দাও, তাহলে কত হয়? 18 এর সাথে 6 যোগ করলে হয় 24। তারপর দেখো প্রান্তিক বের করতে হবে না, তাহলে মোটের পার্থক্য লিখবা। 28 থেকে 24 বিয়োগ করে দাও, 28 থেকে 24 বিয়োগ করলে আনসার হবে 4। ওকে, ফাইন। আবার মোট বের করতে হবে। মোট বললে কি বলছি, এর আগের মোট আছে কিনা দেখবা, আছে তো মোট, ওই মোটের সাথে এটার প্রান্তিকটা যোগ করে দিবা। তাহলে 28 এর সাথে 2 যোগ করলে হবে 30। তারপর আবার প্রান্তিক বের করতে হবে, তাহলে মোটের পার্থক্য 30 থেকে 30 বিয়োগ করে দাও, তাহলে আনসার হবে 0। আবার মোট, তাহলে এর আগের মোট কত আছে? 30, তার সাথে পরেরটা যোগ করে দিবা, তাহলে 30 যোগ -2। হ্যাঁ, 30 যোগ -2, তাহলে আনসার কি হবে? 30 প্লাস মাইনাস হবে -2। 30 থেকে যদি -2 চলে যায়, তাহলে আনসার হবে 28। সবাই পারবো? মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবো সবাই? একটু বলো তো পারবে কিনা? মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবে সবাই? মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবে? একটু বলে দাও তো সবাই। পারো নাকি? আমি আবার বলে দিব, পারো নাকি? একটু আবার বলো তো। ওকে, তাহলে আবার বলছি, প্রান্তিক বের করতে হলে মোট উপযোগের পার্থক্য লিখবা, আর মোট বের করতে হলে এর আগের মোটের সাথে ওইটার প্রান্তিকটা যোগ করবা। এই হচ্ছে প্রসেস। তাহলে এখানে কোন বিধি কার্যকর হয়েছে? আমাদেরকে প্রথমে সূচি খালিগড় পূরণ করতে বলছে, পূরণ করছি, তারপর কোন বিধি কার্যকর হয়েছে। তুমি দেখো এখানে প্রান্তিক উপযোগটার দিকে লক্ষ্য করো। প্রান্তিক উপযোগ এখানে 10, 8, 6, 4, 2, 0, -2।
তার মানে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, দ্যাট মিনস ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এখানে কার্যকর হয়েছে, যেখানে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়, ক্রমান্বয়ে বৃদ্ধি পেলে ক্রমবর্ধমান, আর স্থির থাকলে সবসময় 10 10 10 থাকলে তাহলে আমরা স্থির বা সমানুপাতিক বলতাম। তাহলে যেহেতু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে তাহলে আমরা বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি হয়েছে, কার্যকর হয়েছে। এরপর আসলে 4 নাম্বারটা, 4 নম্বর বলছে উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। তার মানে তোমাকে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা আঁকতে হবে, তারপর এটার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে হবে। চলো আমরা এটা করি। আমরা এটার মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখাকে এটার আমরা সম্পর্ক ব্যাখ্যা করব, ঠিক আছে? আমরা এটার মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা আঁকবো, এখানে আমরা সম্পর্ক ব্যাখ্যা করব, ঠিক আছে? চলো আমরা করে ফেলি, খুব দ্রুত করব। আমরা 4 নাম্বারটার মোট উপযোগ প্রান্তিক উপযোগ রেখা আঁকবো। আমরা এখানে একটা মানে দুইটা অক্ষর নিচ্ছি। ভূমি অক্ষে অলওয়েজ এই যে ভোগের একক ভোগের পরিমাণ ওয়ার্ডটা অলওয়েজ ভূমি অক্ষে, তাহলে এখানে লিখবো আমরা ভোগের পরিমাণ, ভোগের একক, হ্যাঁ ভোগের একক, আর উপরে থাকবে আমাদের হচ্ছে মোট উপযোগ প্রান্তিক উপযোগ। আমি যা শর্টটা লিখতেছি টিইউ এবং এমইউ। টিইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ, এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ, ঠিক আছে? আমি মানগুলো বসায় ফেলি। এখানে হবে 8, এখানে হবে 4, এখানে হবে 0, আর এখানে হবে 24, 28, এটা হবে 30, এটা হবে 28, হ্যাঁ। তাহলে আমরা মানগুলো আমরা আমাদের ভোগের পরিমাণ এখানে 1 থেকে 7 আছে, তাহলে আমরা 1 থেকে 7 নিব। তো 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে আমাদের একটু কাছে হয়ে গেছে এটা, হ্যাঁ। তাহলে এখানে আমাদের হবে এই যে প্রথম দ্বিতীয়, এভাবে লিখবা, প্রথম দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, হ্যাঁ। তো আমাদের টি এবং এম এর মধ্যে দেখো সর্বোচ্চ সংখ্যা আছে 30, সর্বনিম্ন আছে -2 আছে, হ্যাঁ। আমরা 0 থেকে 30 চিন্তা করো, -2টা পরে, তাহলে 30 পর্যন্ত যেহেতু কভার করতে আমরা নির্দিষ্ট অনুপাত আগাবো, তাহলে আমরা 5 5 করে ধরি। সো 5 5 10 15 20 25 30, হ্যাঁ এইটুকু আমরা ধরি। তাহলে হবে 5 10 15 20 25 এবং হচ্ছে 30। এখন আমরা যেহেতু এখানে একটা মাইনাস আছে, সো এই রেখাকে আমাদের নিচের দিকে বর্ধিত করতে হবে, এবং আমরা সেম যতটুকু দূরত্ব এখানে ধরছি সেম দূরত্ব আমরা এই পাশে ধরবো, নিচের দিকে ধরবো, হ্যাঁ নিচের দিকে আমরা সেম দূরত্ব ধরবো, এটা 0, সেম দূরত্ব আমরা উপরে যতটুকু উপরে ধরবো দূরত্ব সেম দূরত্ব নিচের দিকে ধরবো -5, আরটা মনে করো তোমার ইচ্ছা -10 তুমি চালিয়ে দিতে পারো, ওকে ফাইন। তাহলে আমরা বিন্দুগুলো বের করি। প্রথমত মোট উপযোগ রেখা আঁকবো, মোট উপযোগ 1 এর সাথে 10, হ্যাঁ এই 1 এর সাথে হবে 10, তার মানে প্রথম বিন্দু আমরা আঁকি 1 এর সাথে হবে 10, এই 1 এর সাথে 10, প্রথম বিন্দু 1 এর সাথে 10, তারপর হবে 2 এর সাথে হচ্ছে 2 এর সাথে 18, 2 এর সাথে হবে 18, 18 মানে 18 নাই, 15 আছে 20 আছে, তাহলে 18 তো নাই, কি করব? দেখো 15 এবং 20 এই দুইটার এই জায়গা করে মনে করো 18 হবে, তাহলে আমরা এখান থেকে দিলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তারপর 3 এর সাথে হবে 24, 3 এর সাথে হবে 24 25 একটু নিচে, তবে 18 মধ্যে এত নিচে হবে না, একটু নিচে হবে সামান্য, এটা হবে 3 এর সাথে। তারপরে 4 এর সাথে হবে 28, এই 4 এর সাথে হবে 28, 28 মানে হচ্ছে এখানে, হ্যাঁ তাহলে 4 এর সাথে 28, 5 এর সাথে হবে 30, 5 এর সাথে 30, তারপরে 6 এর সাথে হবে 30, তাহলে 6 এর সাথে 30 দিলাম, তারপর 7 এর সাথে হবে আবার 28, এখানে 7 এর সাথে হবে। তাহলে এই বিন্দুগুলো সবগুলো আমরা যোগ করে দিই, রেখাটা তুমি মূলবিন্দু থেকে যোগ করতে পারবা, কারণ হচ্ছে ভোগের পরিমাণ 0 হলে মোট উপযোগ 0 হয়, হ্যাঁ সেজন্য তুমি চাইলে মূলবিন্দু থেকে শুরু করতে পারবে, চাইলে এখান থেকে শুরু করতে পারো, আমি মূলবিন্দু থেকে শুরু করতেছি। তো এটা হচ্ছে আমাদের টিইউ, মানে হচ্ছে টোটাল ইউটিলিটি, মানে মোট উপযোগ রেখা, ঠিক আছে? এরপর আমরা প্রান্তিক উপযোগ রেখাটা আঁকবো, এক জায়গায় আঁকবো, মাঝখানে 28 লেখার দরকার নেই, জাস্ট তুমি এভাবে লিখলে হবে, স্যার বুঝবে। তারপর আমরা এমইউ রেখাটা আঁকি, চলো এমইউ রেখাটা আমরা আঁকি। সো এমইউ এর মানটা আমরা একটু বের করি, দেখো এমইউ এর মানটা কত হয়। এমইউ এর মানটা হচ্ছে আমাদের 1 এর সাথে হচ্ছে 10, তাহলে এই 1 এর সাথে হবে 10 প্রথমে দিয়ে এখানে, তারপর হবে 2 এর সাথে 8, 8 মানে হচ্ছে এই জায়গায় মনে করো 2 এর সাথে 8, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, এটা প্রথম বিন্দু। তারপর হবে 3 এর সাথে 6, 3 এর সাথে হবে 6 এখানে, তারপর হবে 4 এর সাথে 4, 4 এর সাথে 4, তারপর হবে 5 এর সাথে 2, 5 এর সাথে 2, 6 এর সাথে হবে 0, এই 6 এর সাথে কত হবে? 0 হবে, এই 6 এর সাথে 0 হবে এটা, তারপর 7 এর সাথে হবে -2, 7 এর সাথে হবে -2, এই 7 এর সাথে হবে -2, -2 মানে হচ্ছে এই বরাবর, হ্যাঁ এইখানে।
তাহলে আমরা এই বিন্দুগুলো সবগুলো যোগ করে দিলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের MU বা মার্জিনাল ইউটিলিটি রেখা। সম্পর্কে বলবা, সম্পর্ক হচ্ছে যদি আমাদের এভাবে খেয়াল করে এখানে যে আমাদের মোট উপযোগটা কি হয়, প্রথমে মোট উপযোগটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় আর প্রান্তীয় উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়, এটা বলবা। তারপর বলবা যে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তীয় উপযোগ শূন্য হয়। দেখো এখানে মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন আমাদের প্রান্তীয় উপযোগটা কত, প্রান্তীয় উপযোগটা 0, এটা। আবার উল্টা বলতে পারবা প্রান্তীয় উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ, এটা বলতে পারবা। তারপর লিখতে পারবা মোট উপযোগ হ্রাস পেলে, দেখো এতটুকু পর্যন্ত মোট উপযোগ বাড়ছিল, জাস্ট এখানে সে হ্রাস পেয়েছে। মোট উপযোগ হ্রাস পেলে এই প্রান্তীয় উপযোগ তখন ঋণাত্মক হয়। হ্যাঁ, মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তীয় উপযোগ কি হবে, মোট উপযোগ হ্রাস পাওয়া শুরু করলে প্রান্তীয় তখন কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। অথবা উল্টো লিখতে পারবা প্রান্তীয় উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি পায়, হ্রাস পায়। আরটা লিখতে পারবা যে প্রান্তীয় উপযোগ ঋণাত্মক হতে পারে কিন্তু মোট উপযোগ কখনোই ঋণাত্মক হবে না। হ্যাঁ, প্রান্তীয় উপযোগ ঋণাত্মক হতে পারে কিন্তু মোট উপযোগ কি হবে না, কখনোই ঋণাত্মক হবে না। পরে দিয়ে যারা ক্লাসে যুক্ত হচ্ছে সবাইকে শেয়ার করছো, শেয়ার করে দাও। হ্যাঁ, যারা শেয়ার করা নাই এটা তোমাদের নৈতিক দায়িত্ব, একটা শেয়ার তোমাদের করা, ঠিক আছে? এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, একটা শেয়ার করতেই পারো, ঠিক আছে? একটা শেয়ার করলে আর আহামরি তোমাদের ক্ষতি হয়ে যাবে না, ঠিক আছে? যারা পরে দিয়ে আসতেছো একটা শেয়ার করবো অন্তত পক্ষে। তাহলে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তীয় উপযোগ কি হবে, শূন্য হবে। আর মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তীয় উপযোগ কি হবে, ঋণাত্মক হবে। প্রান্তীয় উপযোগ ঋণাত্মক হতে পারে কিন্তু মোট উপযোগ কি হবে না, কখনোই ঋণাত্মক হবে না, এটা মনে রাখবা, ঠিক আছে? গেল। তাহলে আমাদের 2 নাম্বার থেকে আমরা সলভ করে ফেলেছি। এরপর চলে আসি আমরা 3 নাম্বারটা, চলে আসি 3 নাম্বারটা। হ্যাঁ, এখন আমরা একটু দ্রুত করব, ঠিক আছে? আমরা একটু দ্রুত করব 3 নাম্বারটা। এখানে বলছে প্রথমত একটা সূচি দেওয়া আছে, ওকে ফাইন। প্রথম বলছে চাহিদা কি, মানে চাহিদা কাকে বলে আর কি। চাহিদা কাকে বলে আমরা গত ক্লাসে পড়ছি যে আমরা বলবো চাহিদা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে, শেষ। 2 নম্বর বলছে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, ব্যাখ্যা করে। হ্যাঁ, মানুষের আয়ের পরিবর্তন হলে, অন্যান্য বেশি থাকলে আর কি, মানুষের ইনকামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হবে কোনো দ্রব্যের, স্বাভাবিক। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা বাড়ে, আর নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা উল্টা কমে যায়। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা বাড়ে মানে কি, যে কোনো সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ইনকাম বাড়লে মানুষের ভোগ ব্যয় বাড়ে বা চাহিদা বাড়ে। কিন্তু নিকৃষ্ট দ্রব্য মানে হচ্ছে যেটা, যেমন আমি যদি বলি মোটা চাল চিকন চাল, নিকৃষ্ট কোনটা, মোটা চালটা, যেটা ভ্যালু কম সেটা। তো একজন মানুষের যদি ইনকাম বাড়ে তাহলে মোটা চালের চাহিদা বাড়বে না কমবে? একজন মনে করো যে একজন মানুষের ইনকাম হচ্ছে 100 টাকা, হ্যাঁ, তখন সে মোটা চাল কিনে 5 কেজি মোটা চাল, তার ইনকাম বেড়ে যদি 500 টাকা হয় তাহলে বলো তার মোটা চালের চাহিদা বাড়বে না কমবে? স্যার এখন তো ইনকাম বাড়ছে, এখন তার মোটা চাল খাবে না, এখন কি হবে, চিকন চাল খাবে, তার মানে মোটা চালের চাহিদা উল্টা কমে যায়। তো ইনকাম বাড়লে আয় বাড়লে মোটা চালের চাহিদা কমে যায়, নিকৃষ্ট দ্রব্য বিদায়। হ্যাঁ, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে, কিন্তু সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা বাড়ে, এইটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? এই তারপর চলে আসি 3 নাম্বার, বলছে উপরোক্ত সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কর। মানে এখান থেকে একটা চাহিদা রেখা আঁকতে বলবে, একদম সিম্পল, একদম সহজ। পারবা কিনা বলো তোমরা? এঁকে দিতে হবে নাকি পারবা? একটু বলো, এঁকে দিতে হবে নাকি তোমরা পারবা? চাহিদা রাখতে পারবা? এটা না পারলে তো তোমাদের আর কিছু বলার নাই, ঠিক আছে? কি পড়ছে এতদিন পর্যন্ত ইকোনমিক্স। এখানে দ্রব্যের দাম থাকবে লম্ব অক্ষে, চাহিদার পরিমাণ থাকবে ভূমি অক্ষে। হ্যাঁ, কিউটি লিখি, এখানে যদিও কিউ আছে, নো প্রবলেম। সো দাম হচ্ছে 5, 10, 15, সো 5, 10, 15 একদম নির্দিষ্ট অনুপাতে দেওয়া আছে, কোনো সমস্যা নাই, 5, 10, 15। আর চাহিদার পরিমাণ এখানে 30, 20, 10, তাহলে 10 করে ধরো, 10, 20, 30, 10, 20, 30, একদম সহজ, এটা একদম সহজ। তাহলে 5 এর সাথে 30 হবে, 5 এর সাথে 30 প্রথমে দেখে নেই, তারপর হবে 10 এর সাথে 20, তারপর হবে 15 এর সাথে 10। এই যে বিন্দুগুলো এখন যোগ করে দাও, তাহলে হচ্ছে ডিডি প্রাইম ডিমান্ড টাকা হয়ে গেছে। এই তারপর বলছে এখানে একটু ব্যাখ্যা করতে হবে, শুধু লিখে দিলে হবে না, ব্যাখ্যা কি লিখবা, চিত্রে ভূমি অক্ষের চাহিদার পরিমাণ লম্ব অক্ষের দাম ধরে ডিডি প্রাইম চাহিদা রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই দাম যদি হয় 5 টাকা, চাহিদা 30, দাম 10 টাকা 15 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে 20 এবং 10 হয়, এবং সে প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে ডিডি প্রাইম চাহিদা রেখা পায়, যে রেখাটা দেখতে বাম থেকে ডানে নিম্নগামী। এইটুকু ব্যাখ্যা শেষ। ওকে, চলে আসি আমরা 4 নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেন কি বলছে যে উদ্দীপকের দাম স্থির থাকা অবস্থায়, উদ্দীপকের দাম স্থির থাকা অবস্থায় যদি ভোক্তার আয় বৃদ্ধি পায়, কি দেখছো কি বলছে, এই যে আমি এখন যে কথাটা বলছি সেটা এখানে চলে আসছে। কি বলছে যে উদ্দীপকের দাম স্থির থাকা অবস্থায়, দাম যদি স্থির থাকে সে অবস্থায় যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তবে কি চাহিদা রেখার কোনো পরিবর্তন হবে? তোমার মতামত দাও। ইয়েস, অবশ্যই পরিবর্তন হবে। যদি আমাদের এই চাহিদা রেখা, এটা আঁকছি তো, যদি আমাদের বলে যে দাম স্থির থাকা অবস্থায় যদি আমাদের ভোক্তার আয় বৃদ্ধি পায়, মনে রাখবা
আমাদের দামি স্থিতি অবস্থায় যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখাটা ডান দিকে শিফট করবে। কোন দিকে? ডান দিকে শিফট করবে। মানে দামি স্থিতি থেকে অন্যান্য বিষয়ে চেঞ্জ হলে চাহিদা রেখার স্থানান্তর হয়, বা যেটাকে আমরা বলি চাহিদা হ্রাস বৃদ্ধি হয়। পড়াইছি না বেসিক ক্লাসে যে আমাদের দামি স্থিতি থেকে অন্যান্য বিষয়ে পরিবর্তন হলে চাহিদা রেখাটা যেখানে আছে সেখান থেকে মনে করো যে ডানও শিফট করতে পারে, বামও শিফট করতে পারে। যদি পজিটিভ পরিবর্তন হয়, যেমন এখানে আয় বাড়ছে, ভোক্তার আয় বলে চাহিদা বাড়বে, সেজন্য এই চাহিদা রেখাটা তখন ডান দিকে শিফট করবে। তার মানে 4 নাম্বার কে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই চিত্রে আবার আঁকবা। আঁকার পরে তোমাকে যদি আয় বৃদ্ধি পায় কি লিখবা? যদি আয় বৃদ্ধি পায় তাহলে এই চাহিদা রেখাটা যেখানে আছে সেখান থেকে ডান দিকে শিফট করবে। মনে করো এখানে আছে, এখান থেকে আমরা ডান দিকে শিফট করব। এইভাবে করে একটা ডান দিকে শিফট করে রেখা আঁকবো, যেটা আমরা ডি প্রাইম সরি এটা ডি0 লিখবা, আগেরটা এটার নাম হলো ডি1। অর্থাৎ আমাদের দামি স্থিতি থেকে যদি আমাদের অন্যান্য বিষয়ে পরিবর্তন হয় তাহলে এই চাহিদা রেখাটা যেখানে ছিল সেখান থেকে ডান দিকে শিফট করে। ডান দিকে মনে রাখবা, ঠিক আছে? ডান দিকে শিফট করবে লিখবা। ওকে, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে ডান দিকে শিফট হবে, যেখানে আছে সেখান থেকে কোন দিকে যাবে? ডান দিকে শিফট হয়ে যাবে রেখাটা। আচ্ছা, এরপরে চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে যাব, 4 নাম্বার কোশ্চেনে। সরি হ্যাঁ 4 নাম্বার কোশ্চেনে। এখানে বলছে 1 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে, দ্রব্য দেওয়া আছে, মোট উপযোগ দেওয়া আছে। প্রথমে বলেছে চাহিদা সংকোচন কি? চাহিদার হ্রাস বৃদ্ধি এক জিনিস, চাহিদার সংকোচন প্রসারণ অন্য বিষয়। শোনো, চাহিদার সংকোচন প্রসারণ হচ্ছে যখন অন্যান্য বিষয় স্থিতি থেকে দামের পরিবর্তন হবে। হ্যাঁ, যেমন দাম উপরে চাহিদা পরিমাণ ভূমিকা আমরা ধরলাম। সো দাম মনে করে এটা দাম হচ্ছে P0, চাহিদা পরিমাণ হচ্ছে Q0, এ বিন্দুতে চাহিদা। এখন যদি দাম হ্রাস পায়, দাম যদি কি পায় বলতো? হ্রাস পায়, তাহলে চাহিদার পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। চাহিদার পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। এটাকে আমরা বলি চাহিদার প্রসারণ। দাম হ্রাসের মাধ্যমে চাহিদা বেড়ে যাওয়া, এটাকে আমরা চাহিদার প্রসারণ বলি। কি বলি? প্রসারণ বলি। আবার চাহিদার সংকোচন কি? দাম বৃদ্ধির ফলে যদি চাহিদা হ্রাস পায়, কমে যায়, দাম বৃদ্ধির ফলে যদি চাহিদা কমে যায় সেটাকে আমরা চাহিদা সংকোচন বলি। কি বলি? চাহিদা সংকোচন। আবার হ্রাস বৃদ্ধি কি? তাহলে এটা হচ্ছে সংকোচন প্রসারণ। হ্যাঁ, সংকোচন প্রসারণ। আর হ্রাস বৃদ্ধি হচ্ছে অপোজিট। হ্রাস বৃদ্ধি হচ্ছে দাম স্থির থাকবে, অন্যান্য বিষয়ে চেঞ্জ হবে। মনে করো কোনটা হবে দাম, এটা দাম মনে করো P0, চাহিদা পরিমাণ হচ্ছে Q0। হ্যাঁ, দাম চাহিদা পরিমাণ, সো কিউডি DD0। এই অবস্থা আমাদের চাহিদা পরিমাণ ছিল DD0 এ বিন্দুতে মনে করো। হ্যাঁ, তো বলছে মানে দাম স্থির আছে, দাম স্থির থেকে অন্যান্য বিষয় চেঞ্জ হলে, যেমন একটু আগে বলছিলাম আয়ের চেঞ্জ হলে, ভোক্তার আয়, তাহলে আয়ের চেঞ্জ হলে চাহিদা যদি আয় যদি বাড়ে তাহলে চাহিদা বাড়বে। সো চাহিদাটা যেখানে আছে সেখানে ডান দিকে শিফট করবে। এই যে ডান দিকে শিফট করার ফলে দাম স্থির থাকা অবস্থায় আমাদের চাহিদার পরিমাণ বেড়ে যাবে। এই জিনিসটাকে আমরা বলে থাকি যে এ থেকে বিতে গেলে চাহিদা, এটাকে আমরা বলে থাকি বৃদ্ধি। চাহিদা বৃদ্ধি মানে চাহিদা এখানে বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে বলো? চাহিদা এখানে বৃদ্ধি পাচ্ছে। গোলমাল ব্যাপার ফেলবে না। সংকোচন প্রসারণ বৃদ্ধি আমি একটু পরে বলে দিচ্ছি, খুব ইজিলি মনে রাখতে পারবা কেমনে। দেখো, তাহলে আলোচিত হবে দামের চেঞ্জ হলে সেটা সংকোচন প্রসারণ, আর দাম স্থির থেকে অন্যান্য বিষয়ে চেঞ্জ হলে সেটা হ্রাস বৃদ্ধি। কি হবে? চাহিদা রেখার যোগানের ক্ষেত্রে সেম, চাহিদা হ্রাস বৃদ্ধি বা যোগানের হ্রাস বৃদ্ধি হবে। হ্যাঁ, তাহলে অন্যান্য বিষয় যদি পজিটিভ চেঞ্জ হয় তাহলে চাহিদা বাড়লে সেটাকে চাহিদা বৃদ্ধি বলবো। আর যদি অন্যান্য বিষয়ে নেগেটিভ চেঞ্জের ফলে, যেমন ধরো ভোক্তার আয় না বেড়ে যদি ভোক্তার আয় কমে যায়, তাহলে চাহিদা যেখানে আছে সেখান থেকে ডান দিকে শিফট না করে বাম দিকে শিফট করবে। আর বাম দিকে শিফট করলে তখন আমরা বলতে পারি D2। মনে করো সেই অবস্থায় দাম থেকে আমাদের চাহিদার পরিমাণটা এখানে কমে যাবে। তাহলে চাহিদার পরিমাণটা কমে যাওয়া, এটাকে আমরা বলতে পারি সরি Q2 হবে এটা। হ্যাঁ, তার মানে এখানে দাম স্থির থেকে যদি চাহিদাটা কমে যায় এটাকে আমরা চাহিদা হ্রাস বলে থাকি। কি বলে থাকি? হ্রাস বলে থাকি। শোনো, আমি বলি এটা টপিকের নাম কি? এটা টপিকের নাম হচ্ছে চাহিদার সংকোচন, আর এটা হচ্ছে চাহিদার সংকোচন ও প্রসারণ। হ্যাঁ, এটার নাম। আর এই টপিকের নাম কি? এটা হচ্ছে চাহিদা হ্রাস বৃদ্ধি। চাহিদা কি বলো? চাহিদা হচ্ছে হ্রাস বৃদ্ধি। চাহিদার হ্রাস বৃদ্ধি, হ্যাঁ, অথবা এটাকে চাহিদা রেখার স্থানান্তর বলা হয়। শোনো, মনে করো যে আমাদের লাইফে একটা রুলস আছে। রুলসটা কি জানো? আমাদের লাইফে আমরা যদি শুরুর দিকে কষ্ট বেশি করি তাহলে শেষে আমরা এনজয় করতে পারবো লাইফের শেষ অংশটা। যেমন তোমরা এই যে এসএসসি লাইফে যারা ফার্স্ট ইয়ারে ভালো পড়াশোনা করছে তারা সেকেন্ড ইয়ারকে এনজয় করতে পারবে, মজা করতে পারবে। আর যারা ফার্স্ট ইয়ার পড়াশোনা করে নাই তাহলে তাদেরকে সেকেন্ড ইয়ার গিয়ে খুব বেশি পড়াশোনা করতে হবে। আমাদের লাইফে এরকম, আমাদের লাইফে আমরা একটা পর্যায়ে যদি প্রথম পর্যায়ে যদি সুখ করে আনন্দ করি তাহলে শেষে তোমাকে কষ্ট করতে হবে। আর প্রথমে তুমি যদি কি করো, তুমি যদি পরিশ্রম করো তাহলে শেষটা তোমার অনেক সুন্দর হবে লাইফের। ঠিক সেম ভাবে এখানেও এই যে সংকোচন প্রসারণ নাম লিখতে যেহেতু কষ্ট বেশি,
সংকোচন প্রসারণ। দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বর্ণ, এখানে একটা দুইটা তিনটা চারটা, তাহলে নাম লিখতে যেহেতু কষ্ট বেশি, এখানে রেখা হবে একটা, জাস্ট চাহিদা রেখা হবে একটা। আর এটার মধ্যে হ্রাস বৃদ্ধি দুইটা বর্ণ, এখানে দুইটা বর্ণ, তো এরকম যদি দুইটা দুইটা হয় মানে নাম লিখতে যেহেতু কষ্ট কম হয়েছে, এখানে চিত্র আঁকতে হবে তিনটা, তাহলে তোমার ইজির মনে থাকবে। হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে চিত্র হয় কি তিনটা, আর সংকোচন প্রসারণের চিত্র হবে কয়টা একটা। আর সংকোচন প্রসারণ কখন হবে? যখন দামের চেঞ্জ হবে। কার দামের চেঞ্জ হবে? আলোচ্য দ্রব্যের দাম। আর হ্রাস বৃদ্ধি কখন হবে? যখন অন্যান্য বিষয় চেঞ্জ হবে। হ্যাঁ, দাম স্থির থেকে অন্যান্য বিষয় চেঞ্জ হবে। এতবার চিল্লে বলার পরও পরীক্ষার হলে গিয়ে সেম জিনিস ভুল করে আসো, সেম এমসিকিউ ভুল করে আসো। হ্যাঁ, কি করতাম বলো? আর কেমনে বুঝাইতাম? জাহিদ বলছে স্যার শুধু আপনার জন্য আজকে ইকোনমিক্স হতে ভালো লাগে, থ্যাংক ইউ। ঋতু বলছে ইকোনমিক্স সাবজেক্ট আপনার জন্যই হয়তো এত বেশি ভালো লাগে, থ্যাংক ইউ ঋতু, অনেক অনেক ধন্যবাদ। সাইম বলছে ভাইয়া আমার স্বপ্ন হচ্ছে অর্থনীতি নিয়ে বিবিএ এমবিএ পিএইচডি করা। হ্যাঁ, অর্থনীতি নিয়ে বিবিএ কেমনে করবা? হ্যাঁ পাগল, অর্থনীতি কি বিবিএ সাবজেক্ট? বিবিএ দিয়ে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট সেগুলো পড়বা যে বিবিএ মানে তুমি হচ্ছে ইকোনমিক্স এর উপর বিএসসি এমএসসি করতে পারবা যে, বিএসএস এমএসএস সরি বলে গেছি, হ্যাঁ বিএসএস এমএসএস করতে পারবা যে, বিবিএ এমবিএ না। বিবিএ এমবিএ করে যে যারা কমার্সের অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট সেগুলো, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট ইকোনমিক্স, বুঝছো? বিএসএস এমএসএস করবা, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, ব্যাচেলর অফ সরি মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, চকবাজার থাকেন যে না, চকবাজার থাকবো কেন, চকবাজার ক্লাস নিয়ে আর কি, অফিস চকবাজার। তারপর চলে আসি আমরা 2 নাম্বার বলছে তাহলে এখানে বলো চাহিদা সংকোচন কি? চাহিদা সংকোচন মানে হচ্ছে এই যে চাহিদা সংকোচন মানে হচ্ছে চাহিদা কমে যাওয়া, অর্থাৎ দাম বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণ কমে যাওয়া, সেটাকে আমরা বলি চাহিদা সংকোচন হয়। এই যে চাহিদার দিকে কমে যাওয়াকে আমরা চাহিদা সংকোচন বলি, ঠিক আছে? ওকে, 2 নম্বর বলছে প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। সবগুলো কমন করতেছেন এখন, যা পড়াইছি সব কমন করতেছে, কারণ আসলে এই যে এই দুইটা ক্লাস করলে কিন্তু তোমার মোটামুটি সব কমন করে যাবে, ঠিক আছে? তারপর চলে আসি, বলছে উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। এখানে আমাদেরকে প্রান্তিক উপযোগ রেখা আঁকতে বলছে, তাহলে আমাদেরকে আগে প্রান্তিক উপযোগ বের করতে হবে, তারপর রেখা আঁকতে হবে। পারবা? একটু কিন্তু দেখাইছি। হ্যাঁ, তাহলে এখান থেকে প্রান্তিক উপযোগ রেখা আঁকতে পারবা? কে কে পারবা বলো? আমরা প্রান্তিক উপযোগ রেখা আঁকি, তাহলে উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ রেখা আঁকতে হবে, তাহলে আমরা প্রান্তিক উপযোগ বের করে ফেলি। আমি এখানে করে দিচ্ছি, তো আমরা এখানে এমইউ বের করব, মার্জিনাল ইউনিটি বের করব। একটা ক্ষেত্রে যেটাই মোট সেটাকে লিখবা, প্রান্তিক লিখবা, তারপর মোটে পার্থক্য 16 থেকে 10 বিয়োগ করলে হবে 6, 20 থেকে 16 বিয়োগ করলে হবে 4, 20 থেকে 20 বিয়োগ করলে হবে 0। ওকে ফাইন, এখন আমরা প্রান্তিক উপযোগ রেখা আঁকবো। হ্যাঁ, প্রান্তিক উপযোগ রেখা আঁকবো, কেমন করব? এই দেখো, নিচে হবে আমাদের ভোগের পরিমাণ, হ্যাঁ নিচে হবে আমাদের কিসের পরিমাণ? নিচে হবে ভোগের পরিমাণ, নিচে হবে আমাদের ভোগের পরিমাণ, আর উপরে হবে হচ্ছে এখানে দ্রব্য একক, দ্রব্য, আর উপরে হবে আমাদের এমইউ মার্জিনাল ইউটিলিটি। তাহলে এখানে আছে 1 2 3 4, সো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রত্যেকটা দ্রুত সমান রাখবা, প্রথম, হ্যাঁ দ্বিতীয় তৃতীয় চতুর্থ, আর হচ্ছে উপরের দিকে হবে আমাদের উপরের দিকে হবে আমাদের হচ্ছে 10 6 4 2, তাহলে আমরা 2 2 করে ধরি, তাহলে 2 2 4 6 8 10, 2 4 6 8 10, বিন্দুগুলো বের করে ফেলি। 1 এর সাথে 10 এর বিন্দু, 1 এর সাথে 10, তারপর হবে 2 এর সাথে 6, 2 এর সাথে 6, 4 এর সাথে হবে 4, 4 এর সাথে 4, তারপর হবে 4 এর সাথে হচ্ছে 3 এর সাথে 4, সরি 3 এর সাথে 4, 4 এর সাথে 0। দেখো এই 4 এর সাথে 0 মানে কোথায়? এই যে চতুর্থ একক অবস্থায়, যদি বেশি হিজিবিজি হয়ে গেছে একটু ঠিক করে নি। দেখো এই চতুর্থ অবস্থায় আমাদের এই প্রান্তিক উপযোগ 0, তার মানে এই 0, এই যে এখানে 0, এটা হচ্ছে 0 আসলে মূলবিন্দু। তো আমরা সেইখান থেকে, হ্যাঁ মানে এই 4 অবস্থায় আমাদের প্রান্তিক উপযোগ 0, তো 0 থেকে 4, তার মানে বিন্দুটা হবে এখানে। তো এই 4টা বিন্দু যদি আমরা যোগ করে দিই, যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের এমইউ বা মার্জিনাল ইউটিলিটি রেখা, ঠিক আছে? পারবো? হয়েছে? ওকে ফাইন, চলে আসি 4 নাম্বারটাতে। জানা বলছে
উদ্দীপকের নির্দেশিত উপযোগ বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় হয় না ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপক এখানে ক্রমহ্রাসমান প্রান্তীয় উপযোগ বিধি দেখতে পাচ্ছি, প্রান্তীয় উপযোগ কি পাচ্ছে, ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। বলছে উদ্দীপককে নির্দেশিত উপযোগ বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না, মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রমগুলো। যাদের কাছে ইজি মিস বই আছে তারা ভালো করে জানো, খুব সুন্দর করে সবকিছু গোছানো আছে হ্যাঁ এই বইয়ের মধ্যে। সো যেটা বলেছিলাম যে উদ্দীপকের নির্দেশিত উপযোগ বিধিটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আনসার হচ্ছে যদি দ্রব্যের রেখা অতি ক্ষুদ্র হয়, ছোট দ্রব্য হয়, তখন আমরা সেটা ভোগ করতে থাকলে এটা প্রান্তীয় উপযোগ ক্রমান্বয়ে কি পায় না, হ্রাস পায় না। মনে করো তোমার খিদে লাগছে, বলছো স্যার আজকে আমাদেরকে নাস্তা করান, আমি তোমাদেরকে একটা করে মুড়ি দিলাম খাওয়ার জন্য, হ্যাঁ মুড়ি খাওয়ার পর তোমাদেরকে একটা মুড়ি খাওয়ার পর তোমাকে আরেকটা মুড়ি দিলাম, ওই মুড়ি খাওয়ার পর তোমাকে আরেকটা মুড়ি দিলাম, তাহলে তোমার কি প্রান্তীয় উপযোগ কমে যাবে? কমবে না, উল্টা আরো বেড়ে যাবে। হ্যাঁ তোমার মনে করো তৃষ্ণা লাগছে, এখন তোমাকে আমি এক ফোঁটা কি দিলাম, পানি দিলাম, ওই ফোঁটা খাওয়ার পর তোমাকে আরেক ফোঁটা পানি দিলাম, তাহলে কি তোমার তৃষ্ণা কমবে? কমবে না। যখন আমরা দ্রব্য রেখা অতি ক্ষুদ্র হয় তখন ক্রমহ্রাসমান প্রান্তীয় উপযোগ কার্যকর হয় না। তারপর হচ্ছে সময় ব্যবধান বেশি হলে মাঝখানে, যেমন তোমরা আজকে ক্লাসে আসছো তোমাদেরকে আমি বিরিয়ানি খাওয়াইলাম, এরপর আবার একদিন পর তোমরা আবার ক্লাসে আসছো তোমাদেরকে আবার আমি বিরিয়ানি খাওয়াইলাম, এরপর আবার আসছে একদিন পর আবার বিরিয়ানি খাওয়া, তোমাদেরকে বিরিয়ানির প্রতি প্রান্তীয় উপযোগ কমে যাবে না। কিন্তু তোমাকে যদি আমি এখনই এক প্লেট খাওয়ার পর আরেক প্লেট দিই, এরপর এই প্লেট খাওয়ার পর আরেক প্লেট দিই, তাহলে কিন্তু তোমার প্রান্তীয় উপযোগ আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে। তুমি 2-3 প্লেট সর্বোচ্চ খাইতে পারবা, সবচেয়ে বেশি খাদ্য করলে তাহলে হয়তো 4+ প্লেট খাইতে পারবা, এরপর তুমি কিন্তু আর খাইতে পারবা না। হ্যাঁ সো কিন্তু তোমাকে যদি আমি সময় মাঝখানে গ্যাপ রেখে দিই তাহলে তুমি খেতে পারবা। তার মানে মাঝখানে সময় ব্যবধান বেশি হলে সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তীয় উপযোগ কার্যকর হয় না। সকল দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তীয় উপযোগ কার্যকর হয় না, গিপন্দের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তীয় উপযোগ কার্যকর হয় না। হ্যাঁ অনুকরণ করলে তখন ক্রমহ্রাসমান প্রান্তীয় উপযোগ বিধি কার্যকর হয় না। আমরা আবেগপ্রবণ হয়ে গেলে তখন ক্রমহ্রাসমান প্রান্তীয় উপযোগ কার্যকর হয় না, ঠিক আছে। এবং হচ্ছে গুণগত ভিন্নতা, আমরা যে দ্রব্যগুলো ভোগ করতেছি সেটা গুণগত ভিন্নতা হলে সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তীয় উপযোগ কার্যকর হয় না। যেমন একটা আম দিলাম তোমাকে খুব মিষ্টি, হ্যাঁ না সরি একটা আম দিলাম প্রথমে খুব টক, এরপর তোমাকে আরেকটা আম দিলাম ওইটা অনেক মিষ্টি ছিল, তাহলে প্রথম একক থেকে প্রান্তীয় উপযোগ বেশি হবে না পরের একক থেকে বেশি হবে? পরের একক থেকে বেশি হবে। প্রথমের থেকে মনে করো তুমি যদি 10 উপযোগ পাও যেটা টক সেটা খেয়ে, পরে তোমাকে যদি মিষ্টি একটা আম দিই তাহলে সেক্ষেত্রে তুমি তার চেয়ে বেশি উপযোগ পাবা, হ্যাঁ তুমি সেখানে 20 উপযোগ পাবা। তার মানে এখানে গুণগত ভিন্নতার কারণে প্রান্তীয় উপযোগ ক্রমান্বয়ে হ্রাস না হবে, বৃদ্ধি পেতে পারে, এরকম বলা হচ্ছে। আমরা কি বলছি? ওকে ফাইন। তাহলে আমরা এর পরবর্তী কোশ্চেন আমরা পরবর্তী সিকিউ সলভ করি। চলো তাহলে আমরা এখানে কয়টা করলাম, 4টা করলাম। চলো 5 নাম্বার সিকিউ একটু দেখি। এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ সমীকরণ থেকে আমরা আগে এই প্রশ্ন আনসার করে ফেলি। চাহিদা কি অলরেডি বলে ফেলেছি, চাহিদা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে সেটাকে আমরা কি বলে থাকি, চাহিদা বলে থাকি। তারপর হচ্ছে 2 নাম্বার পরিপূরক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন হয়। পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা গত ক্লাসে আমি পড়াইছি। পরিপূরক দ্রব্য মানে হচ্ছে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদা কি হবে। আমি যদি বলি দুইটা পরিপূরক দ্রব্য, ভালো করে শুনবা। যেমন আমি যদি বলি যে পরিপূরক দ্রব্য কি, স্যার চা এবং চিনি, হ্যাঁ চায়ের দাম, চা এবং চিনি, হ্যাঁ চিনির চাহিদা, ভালো করে শুনবা। চা এবং চিনি হচ্ছে পরিপূরক। স্যার কেন? কারণ চা এবং চিনি দিয়ে আমরা কি খাই, চা খাই, চা বলতে এখানে চা পাতা আর কি, বুঝছো, চা পাতা এবং চিনি দিয়ে। মনে করো চা পাতার দাম হচ্ছে 100 টাকা, তখন চিনির চাহিদা হচ্ছে 5 কেজি। বলতো এই চা পাতার দাম যদি বেড়ে 200 টাকা হয়ে যায়, চা পাতার দাম যদি বেড়ে যায় চিনির চাহিদার উপর কি প্রভাব পড়বে? স্যার যখনই চা পাতার দাম বাড়বে বাসায় তোমার বলবে যে এখন থেকে সকাল বিকাল চা খাওয়া বন্ধ, এখন শুধু বিকাল বেলা চা চলবে, সকালবেলা চা টোটালি বন্ধ, অথবা শুধু সকালবেলা চা চলবে। তার মানে দাম বৃদ্ধি পেলে, চা পাতার দাম বৃদ্ধি পেলে তোমার চিনির চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। চিনির চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে একটার সাথে অপরটার বিপরীতমুখী সম্পর্ক। কত ক্লাসে বলছি, পরিপূরক মানে হচ্ছে আমার দ্রব্যের দাম বাড়লে যেমন আমার দ্রব্যের চাহিদা কমে যায়, আমার পরিপূরক দ্রব্যের দাম বাড়লে আমার দ্রব্যের চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। পরিবর্তক মানে হচ্ছে যোগান বিধির মতো কাজ করবে, আর পরিপূরক মানে চাহিদা বিধির মতো কাজ করবে। এটার মধ্যে যদি রেখা আঁকতে হয় তাহলে রেখাটা হবে এরকম। আমরা জানি যে দাম হবে, হ্যাঁ আমরা যদি দাম হবে লম্বকে, সেখানে চায়ের দাম এবং নিচে হবে আমাদের চিনির চাহিদা। তাহলে আনসার কি, আনসার হচ্ছে 100 যদি হয় চায়ের দাম তখন হচ্ছে 5, তাহলে 100 অবস্থায় 5, 100 অবস্থায় আমাদের 5 হচ্ছে চাহিদা। যখন 200 হয়ে গেছে, দাম যখনই বেড়ে গেছে তখন চাহিদা কি হয়ে গেছে, কমে গেছে, চাহিদা কমে গেছে। তাহলে আমাদের রেখাটা হবে এরকম ডি প্রাইম, এরকম আমাদের চাহিদা রেখা হবে কিসের, পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা হবে বাম থেকে ডানে নিম্নগামী হবে। একটু একটা সূচি করে চিত্র করে দিবা, 2 দিবে নাম্বার। তারপর চলে আসে আমরা 3 বলছে উদ্দীপক হতে ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। অর্থাৎ এখান থেকে ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে বলছে, পারবে না? একটু দেখা দিছি না, ভারসাম্য দাম ও পরিমাণ তোমরা করো, তোমরা করে আমাকে বলবা। এইখানে ভারসাম্য দাম ও পরিমাণ কত তোমরা করে আমাকে বলবা। এই চিত্রে 3 নাম্বার এটা করো,
3 নম্বরটা করো, ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে হবে। হ্যাঁ, দেওয়া আছে কিউডি সমান 60 মাইনাস 10p এবং হচ্ছে কিউ এর সমান আমাদেরকে দেওয়া আছে 30 প্লাস 5p। এখান থেকে ভারসাম্য দাম ও পরিমাণ বের করবা। আমি একটা করে দিয়েছি, প্রথমে একটা করে দিয়েছিলাম, ক্লাসের শুরুতে একটা করে দিয়েছি। পরিপূরকের ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক, হ্যাঁ একদম এটা মুখস্থ রাখো। মুখস্থ মানে হচ্ছে প্রচুর কাজে লাগবে। হ্যাঁ, পরিপূরকের ক্ষেত্রে একটার সাথে অপরটার বিপরীতমুখী সম্পর্ক, পরিবর্তনের ক্ষেত্রে সমমুখী সম্পর্ক, এই দুইটা কথা মনে রাখতে পারবে না। পরিপূরকের ক্ষেত্রে একটা তবে দাম বাড়লে অপর চাহিদা কমে যাবে, আর পরিবর্তনের ক্ষেত্রে একটা তবে দাম বাড়লে অপর চাহিদা বেড়ে যাবে। হ্যাঁ, সমমুখী সম্পর্ক আর পরিপূরকের ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক, এই কথা মনে রাখতে পারলে অনেক কিছু আনসার করতে পারবা। ঠিক আছে, কনফিউজড হয়ে গেলে হবে না। দেখছনি কত কিছু করাতে চাই। এই ঋতু বলতেছে স্যার আজকে একটা গান গেয়ে ক্লাস শেষ করেন, মানে এত কষ্ট করে পড়াচ্ছি, তারপর আবার গানও শুনতে চাই ফ্রিতে। হ্যাঁ, দেখছো কি অবস্থা। আজকে যদি গান গাই, কালকে এসে বলবে স্যার আজকে একটু নেচে যাইয়েন, আজকে একটু নেচে ক্লাস শেষ করিয়েন। তোমাদের ডিমান্ডের কোনো শেষ নাই। ওকে, তাহলে আমরা অনেকে আনসার দেখতে পাচ্ছি। আনসার কি হবে বলো, আনসার কি হবে? আনসার আমরা জানি, আমি যা শর্টকাট বলতেছি, আমরা জানি যে ভারসাম্য অবস্থায় কিউডি সমান কি হবে, কিউএস হবে। হ্যাঁ, তো চাহিদা পরিমাণ বের দেবো 60। হ্যাঁ, আমরা লিখে দেবো 60, কি লিখবো বলো তো? 60 মাইনাস 10p সমান কিউএস সমান 30 প্লাস 5p। তাহলে আমরা p এর ভ্যালু বের করবো। সো মাইনাস 10p, আমি শর্টকাট করতেছি ধুমধাম। তাহলে আনসার মাইনাস 10p সমান, সরি এই প্লাসটা এখানে আসলে মাইনাস 5p হবে সমান 30, এটাও বেশি গেলে হবে মাইনাস 60। হ্যাঁ, তাহলে আনসার হবে এই দুটো যোগ করলে হবে মাইনাস 15p সমান, এটা করলে হবে আমাদের হচ্ছে 30, এটা যোগ করলে তাহলে হবে মাইনাস 30। হ্যাঁ, মাইনাস 30 থাকবে। তাহলে আমরা যদি p রেখে দিই তাহলে এটা ওই পাশে পাঠাতে দেওয়া মাইনাস, তাহলে আনসার হবে সুতরাং p সমান 2। শেষ। ভারসাম্য দাম। এখন যদি ভারসাম্য পরিমাণ বের করতে বলি তাহলে মান বসা দিবা এখানে। হ্যাঁ, তাহলে মান আমরা বসা দিব, চাহিদা এবং যোগানের মধ্যে মান বসা দিলে হয়ে যাবে। চলো আমরা চাহিদা এবং যোগানের মধ্যে মানটা বসা দিই, তাহলে আমাদের ভারসাম্য পরিমাণ বের হয়ে যাবে। আমি যদি চাহিদার মধ্যে বসাই, p এর ভ্যালু চাহিদা সমীকরণে বসাই, তাহলে কিউডি সমান 60, হ্যাঁ 60 মাইনাস 10 ইনটু 2, তাহলে আনসার হবে 60 মাইনাস 10 গুণ 20, তাহলে আনসার হবে কিউডি সমান 40। হ্যাঁ, আবার কিউএস যদি বলি কিউএস সমান 30 প্লাস 5 ইনটু 2, তাহলে আনসার হবে কিউএস সমান 30, এই দুটো যোগ করলে হবে 10, তাহলে আনসার হবে সুতরাং কিউএস সমান 40। তাহলে আনসার কি, যে আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ হচ্ছে, মানে ভারসাম্য পরিমাণ হচ্ছে 40 আর ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা। পারবো তো সবাই, না? পারবে সবাই? ওকে ফাইন, চলে আসি আমরা 4 নম্বরে। 4 নম্বর বলছে চাহিদা স্থির থেকে যোগানের পরিবর্তনের ফলে ভারসাম্য দাম ও পরিমাণের উপর কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। অর্থাৎ দাম স্থির থেকে যদি যোগানের পরিবর্তন হয়, চলো আমরা দেখাই কি হবে আসলে এক্স্যাক্টলি। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেন আমরা আনসার করে ফেলি। চলো, বলছে দাম স্থির থেকে চাহিদা স্থির থেকে যোগানের পরিবর্তনের ফলে ভারসাম্য দাম ও পরিমাণের উপর কি প্রভাব পড়বে। আমরা একটা চিত্র জাস্ট এভাবে নরমালি চিত্র করবা। কেমন করবা? একটা ডিমান্ড রেখা এবার সাপ্লাই রেখা আঁকবা। এটা যদি একটা ডিমান্ড রেখা ডি প্রাইম, একটা ডিমান্ড রেখা D0 দাও, SS0 দাও, এটা হচ্ছে একটা সাপ্লাই রেখা। ডিমান্ড এবং সাপ্লাই যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে E0। ভারসাম্য দাম আমরা অলরেডি পেয়ে গেছি। ভারসাম্য দাম কত ছিল এই চিত্রের জন্য আমাদের, বা এই সমীকরণের জন্য ভারসাম্য দাম কত ছিল? ভারসাম্য দাম ছিল এই সমীকরণের জন্য হচ্ছে 2 টাকা। হ্যাঁ, আর ভারসাম্য পরিমাণ ছিল 40 টাকা, এখানে 40 লিখে দিলাম। ঠিক আছে, এখানে কিউডি এন্ড কিউএস লিখে দিলাম, আর উপর হবে দাম। তো বলেছে আমাদেরকে চাহিদা স্থির থেকে যোগানের পরিবর্তনের ফলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। চাহিদা স্থির থেকে, তার মানে এই ডিমান্ড রেখা স্থির রেখে যোগানের চেঞ্জ হলে, যোগানের দুই ধরনের চেঞ্জ হতে পারে। এক, যোগান বৃদ্ধি পেতে পারে, যোগানের বৃদ্ধি, ওই যে পড়াইছি যোগান বৃদ্ধি ডান দিকে শিফট, যোগান হ্রাস পেলে বাম দিকে শিফট। তার মানে চাহিদা স্থির রেখে যদি যোগান বৃদ্ধি পায় তাহলে যোগানটা ডান দিকে শিফট করবে, আর ডান দিকে শিফট করলে তখন আমরা বলতে পারি SS1, সে অবস্থায় আমাদের ভারসাম্য বিন্দু হয়ে যাবে এখানে E1 এ। তার মানে আমাদের ভারসাম্যের দাম কি হয়ে যাবে? কমে যাবে। মনে করো 1 হয়, আর পরিমাণ মনে করো যে এখানে 40, 45 বা 50 ধরলা, একটা আনুমানিক ধরবা আর কি। ঠিক আছে, মানে আমাদের
তুমি এখানে চাইলে P0 Q0 আকারে লিখতে পারো, মানে এখানে সংখ্যা না দিয়ে তুমি প্রতীক আকারে লিখতে পারো। প্রতীক আকার কেমন? প্রতীক মানে হচ্ছে আমাদের ভারসাম্য দাম ছিল P0 তে, ভারসাম্য দাম ছিল P0, এখান থেকে P1, মানে ভারসাম্য দাম কমে গেছে। আর ভারসাম্য যে পরিমাণ, সেই পরিমাণটা আমরা লিখতে পারি এখানে ছিল Q0, সেখান থেকে কত হয়ে গেছে? Q1 হয়ে গেছে। অর্থাৎ আমাদের ভারসাম্য ছিল P0, সে অবস্থায় ভারসাম্য দাম P0 আর ভারসাম্য পরিমাণ Q0। তাহলে যদি আমাদের চাহিদা স্থির রেখে যোগান বৃদ্ধি পায়, তাহলে ভারসাম্য দাম হ্রাস পায়, ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে এফেক্ট। অর্থাৎ আমাদের চাহিদা স্থির রেখে যোগান বৃদ্ধি পেলে ভারসাম্য দাম হ্রাস পায়, ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পায়। আবার চাহিদা স্থির রেখে যদি যোগান হ্রাস পায়, যোগান যদি হ্রাস পায়, তাহলে যোগান বাম দিকে শিফট হবে, তখন আমাদের SS2, সে অবস্থায় আমাদের ভারসাম্য বিন্দু আগে DD0 এর সাথে ভারসাম্য বিন্দু হবে E2 বিন্দুতে, যেখানে ভারসাম্য দাম, সেই ভারসাম্য দাম বৃদ্ধি পাবে, আর ভারসাম্য যে পরিমাণ, সেই পরিমাণ কি পাবে? এখানে হ্রাস পাবে। এইটুকু তোমাকে ব্যাখ্যা করতে হবে যে চাহিদা স্থির রেখে যোগানের পরিবর্তন হলে ভারসাম্য দাম ও চাহিদার ভারসাম্য দাম ও পরিমাণ কি প্রভাব পড়বে? আনসার হচ্ছে চাহিদা স্থির রেখে যদি যোগান বৃদ্ধি পায়, তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ বৃদ্ধি পাবে। চাহিদা স্থির রেখে যদি যোগান হ্রাস পায়, ভারসাম্য দাম বৃদ্ধি পাবে, ভারসাম্য পরিমাণ কি পাবে? হ্রাস পাবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? পারবো? যে বলো তো সবাই পারবে কিনা? ওকে, তাহলে এটা গেল 4 নম্বরে। হ্যাঁ, এরপরে চলে আসে আমরা 5 নাম্বার চলে এসেছে, এটা 6 নাম্বার। 6 নাম্বারের মধ্যে কি বলছে এখানে? সবাই খেয়াল করবা। সর্বোচ্চ বস্তু উদ্দীপকে প্রথমে হচ্ছে উপযোগ। হ্যাঁ, প্রথম বলছে উপযোগ পরিমাপের একক কি? উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল। কি বলবো বলতো? ইউটিল হচ্ছে উপযোগ পরিমাপের একক ইউটিল। ঠিক আছে, ইউটিল হচ্ছে উপযোগ পরিমাপের একক আমরা বলে থাকি। ঠিক আছে, যেমন আমরা সময় পরিমাপ একক হচ্ছে মিনিট, সেকেন্ড, ঘন্টা, কাল, হ্যাঁ, মানে মাস, সপ্তাহ, বছর, এবং কোনো জিনিসের ভর পরিমাপের জন্য আমরা গ্রাম, কিলোগ্রাম, মন, টন এগুলো ইউজ করি। আর দূরত্ব পরিমাপের জন্য মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এগুলো ইউজ করি। ঠিক সেম ভাবে কোন দ্রব্যের উপযোগ আমরা পরিমাপের জন্য আমরা ইউটিল ব্যবহার করে থাকি। 2 নম্বর বলছে উপযোগের সংখ্যাগত পরিমাপ যথাযথ নয় কেন? উপযোগের সংখ্যাগত পরিমাপ যথাযথ নয় কেন বললে আসলে এটা একটা মানসিক বিষয়। হ্যাঁ, উপযোগটা যেমন আমি যদি বলি তোমাকে একটা আমি সিঙ্গারা দিলাম খাওয়ার জন্য, ওই সিঙ্গারাটা খাওয়ার পর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার কেমন ভালো লেগেছে, এটাকে সংখ্যার মাধ্যমে উপস্থাপন করো। এটা আসলে একটা মনস্তাত্ত্বিক বিষয়। কেমন ভালো লেগেছে, আমি বলবো যে সিঙ্গারাটা বেশ ভালো, বেশ মিষ্টি, মিষ্টি বলতেছি, বেশ সুস্বাদু, এটা বলতে পারি। কিন্তু আমরা এটা আসলে মানে সংখ্যা প্রকাশ করাটা একটু টাফ একটা বিষয় আর কি। হ্যাঁ, আবার আরেকটা সিঙ্গারা দিলাম, সেটা মনে করো একটু কম ভালো, তাহলে তুমি বলতে পারো এটা মোটামুটি ভালো বা বেশি ভালো না, এবার বলতে পারি। কিন্তু সংখ্যা প্রকাশ করাটা আসলে কি মানে অনেক অর্থনীতিবিদ কি মনে করেন, এটাকে যথাযথ মনে করেন না আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বর বলছে উদ্দীপক অনুযায়ী মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের একটি তালিকা প্রস্তুত করে। এখান থেকে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ লিখতে বলছে। ঠিক আছে, চলো আমরা করি। মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা সূচি তৈরি করবো আর কি। ঠিক আছে, একদম সহজ। চলো আমরা দেখা দিচ্ছি। এখানে আমাদের ভোগের পরিমাণ, এখানে ভোগের একক। হ্যাঁ, ভোগের একক এখানে আছে একক, আমি জাস্ট একক লিখতেছি। একক এখানে কয়টা করছে? 1 থেকে 6টা করছে। 1 2 3 4 5 6। হ্যাঁ, তাহলে এখানে 1 প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। 7টা ভাগ করছে। হ্যাঁ, সপ্তম না, 6টা ভাগ করছে, যেটা লাগবে না। তাহলে আমাদের মধ্যে কি আছে? উপরে আছে হচ্ছে এখানে আমরা টি আমি শর্টকাট লিখতেছি, এখানে এমইউ লিখলাম। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে কোন উপযোগটা দেওয়া আছে বলছে কোন একজন ব্যক্তি প্রথম একক দ্রব্য কলা থেকে 10 একক উপযোগ পায়, প্রথম একক থেকে 10, পরবর্তী দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একক থেকে যথাক্রমে 10, 8, 5, 1, -4 একক উপযোগ পায়। তাহলে এখানে যেগুলো দিয়েছে এগুলো কি? এখানে যেগুলো দিয়েছে বা একটা দ্রব্য থেকে যেটা পাইছে সেটা হচ্ছে আসলে প্রান্তিকটা দিছে। তার কেমনে বুঝবো? কারণ এখানে তুমি দেখো দুইটাই মিলে কিন্তু 10-এর চেয়ে বেশি হওয়ার কথা। এখানে প্রথম থেকে 10, দ্বিতীয় থেকে 10 পাইছে, এরকম তো হওয়ার কথা না। দুইটা মিলে তো তার চেয়ে বেশি হওয়ার কথা। হ্যাঁ, মানে একটা থেকে ইন্ডিভিজুয়াল এখানে বলছে আর কি। তাহলে প্রথম একক থেকে পাইছে আমরা 10, দ্বিতীয় একক থেকে পাইছে কত? দ্বিতীয় থেকে 10 পাইছি, দ্বিতীয় থেকে 10, তৃতীয় একক থেকে পাইছে 8, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে -4। তাহলে আমরা মোট উপযোগগুলো বের করবো। তোমরা পারবা করতে? মোট উপযোগ বের করতে পারবা? করো দেখি, মোট উপযোগ বের করে দেখি সবাই।
বলো বলো, দ্রুত বলতে হবে। ও স্বামী বলতেছে গত চিত্রে আমাদেরকে চিত্রের সাথে ভারসাম্য দাম পরিমাপ করতে বলছে, আমি কি এমনি করে দিছিলাম? ও আচ্ছা 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 আচ্ছা, আমি তাহলে ভুল করছি। আচ্ছা তাহলে আমার ভুল হয়েছে, কেমন? আচ্ছা আমি একটু তোমাদের এটা একটু করে দিই, তারপর বলে দিচ্ছি সেটা আবার, ঠিক আছে? আমি ওইখানে তাহলে আমি খেয়াল করি না এটা, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমি টিউ কেমন বের করবো? এমইউটা এখানে লিখে দিবো টিউ, তারপর এই টিউর সাথে পরে এমইউটা যোগ করে দাও, 10 সাথে 10 যোগ করলে আসতে হবে 20, 20 সাথে 8 যোগ করলে হবে 28, 28 সাথে 6 যোগ করলে হবে 33, সরি 5 যোগ করলে 33, 33 সাথে 1 যোগ করলে 33 সাথে 1 যোগ করলে হবে 34, 34 সাথে -4 হবে, আবার 30 হয়ে যাবে। হ্যাঁ, এই যে টি এবং এমইউ আমরা করে ফেলেছি। চানা বলছে উদ্দীপকের আলোকে মোট উপযোগ আর প্রান্তীয় উপযোগ রেখার সম্পর্ক বিশ্লেষণ করো। তাহলে তোমাকে রেখা আঁকতে হবে, টি এবং এমইউ রেখা আঁকতে হবে। একটু করছি না? এই যে টি এরকম, তারপর হচ্ছে কি এমইউ এরকম করছি না? এভাবে করে তুমি সম্পর্ক ব্যাখ্যা করবা। ওই যে টি সর্বোচ্চ হলে এমইউ শূন্য হয়, এমইউ ঋণাত্মক হলে টিউ হ্রাস পায়, এবং এমইউ ঋণাত্মক হতে পারে কিন্তু টি ঋণাত্মক হইতে পারে না। এগুলো ব্যাখ্যা করতে হবে। আচ্ছা আগের কোশ্চেনটা একটু একজন বলছিল, আমরা একটু মিস্টেক করে চলে আসছিলাম। সেটা হচ্ছে কোনটা? এই যেটা উদ্দীপকের ভারসাম্য দাম ও পরিমাণ। ও চিত্রের সাহায্যে এটা আমি খেয়াল করি না, বুঝছো? এখানে চিত্রের সাহায্যে বলছে, এখানে ভারসাম্য দাম ও পরিমাণ। ধুর আবার এক হয়ে যায়। দেখো আমরা কি বলছি, এখানে উদ্দীপকের ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। চিত্রের সাহায্যে, ও আমি তো সমীকরণ দিয়ে এমনি করে দিছি। চিত্রের সাহায্যে বললে তখন তোমাকে পি এর বিভিন্ন মানের জন্য কিউডি মানগুলি কি করতে হবে? বের করে কিউ এবং কিউ এর মান বের করে তারপর চিত্র আঁকতে হবে, বুঝছো? তো কেমনে করতে হয় দেখো, এটা দেখা দিচ্ছি। দেখো এটা একটু দেখা দিচ্ছি, অনেকে এটা পারে না, ঠিক আছে? তো এটার জন্য তোমাকে অবশ্যই আগে ভারসাম্যের দামটা জানা থাকতে হয়, যেটা রাফে তুমি করে নিবা। রাফের মধ্যে তুমি করে নিবা, রাফের মধ্যে কি লিখবা? যে কিউডি সমান কিউএস আমরা জানি, সো কিউডি সমান কিউএস জেনে তারপর আমরা কিউডি মানটা বসা দিই। 60 10p সমান 30 প্লাস 5p, তাহলে আনসার হবে কি? আনসার যেখানে 10p সমান, সরি 10p মাইনাস 5p সমান 30, এটা বসে গেলে -60, তাহলে আনসার হবে -15p সমান -30, দ্যাট মিন্স p সমান আমরা বলতে পারি -30 ডিভাইড বাই -15, দ্যাট মিন্স p সমান আমাদের বের হয়েছে কত? p সমান হচ্ছে 2। এই যে এই জিনিসটা আমাদের একটু রাফে করতে হবে, কেন জানো? কারণ আমাদের ভারসাম্য যে দাম, আমরা যে দাম ধরবো, মানে p এর মান 1 হলে 2 হলে 3 হলে, সেটা আমরা ধরার জন্য এই ভারসাম্য দামটা জানা থাকা দরকার। কারণ সবসময় যে ভারসাম্য দাম 2 হবে এমন কিন্তু না, অনেক সময় ভারসাম্য দাম হবে 10 এ গিয়ে, 8 এ গিয়ে, তখন তোমাকে তো তুমি p এর মান 1 হলে 2 হলে 3 হলে 4 হলে 5 হলে 6 হলে 7 হলে 8 হলে 9 হলে এভাবে করে বের করতে হলে তোমার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? সেজন্য তোমাদেরকে রাফ একটু ভারসাম্য দামটা বের করে রাখতে হবে। কেন বলতেছি? কারণ এখানে আমরা এই যে 3 আমরা করতেছি, দেখো এখানে আমরা রেখে লিখবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে QD সমান 60 10p, QS সমান 30 প্লাস 5p, তারপর লিখবা p এর, এখানে কি লিখবা বলতো? এখানে লিখবা হচ্ছে, এখানে কি লিখবা? এখানে লিখবা p এর বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন মানের জন্য QD and QS এর মান নির্ণয় করি, ঠিক আছে? তাহলে এখানে p সমান কত লিখবা? এরপরে p সমান কত হলে, হ্যাঁ, p সমান মাত্র 1 হলে QD মান কত, QS এর মান কত, হ্যাঁ, এভাবে বের করতে হয়। p সমান 2 হলে QD মান কত, QS এর মান কত, এভাবে করে বের করতে হয়। p সমান 3 হলে, হ্যাঁ, p সমান 3 হলে তাহলে QD মান কত, QS এর মান কত, এভাবে করে তোমাকে বের করতে হয়, বুঝছো? তো সেজন্য এখানে যে p এর মান তুমি কত হলে ধরবা, সেই জিনিসটার জন্য আগে ভারসাম্য দামটা যদি বের করে ফেলে তোমাদের জন্য সুবিধা হবে। মাঝখানে সেটা ধরবা, তার উপর একটা ছোট সংখ্যা, তারপর একটা বড় সংখ্যা ধরবা, ঠিক আছে? তাহলে তুমি ইজিলি চাহিদা এবং যোগানের পরিমাণগুলো বের করে করে একটা সূচি করতে হবে, তারপর রেখা আঁকতে হবে। পারবা কিনা বলো? পারলে আর করে দিব না, যদি না পারো তাহলে করে দিব। এটা পারবা কিনা বলো আমাকে? ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে হবে চিত্রের মাধ্যমে, পারবা নাকি করে দিতে হবে? এটা কি কঠিন লাগতেছে? একদম সহজ, আমি বলতেছি। এটা করছি কেন? কারণ আমরা এখানে যে দামগুলো দেবো, p সমান 1 হলে 2 হলে 3 হলে, এই যে মাঝখানেরটা ওই ভারসাম্য দামটা লিখতে হবে, সেজন্য আমরা একটু রাফে করে ফেলছি এটা, ঠিক আছে? তাহলে আমি একটু মানটা বসাই দিই, অনেকে পারবে না মনে হয়, আমি করে দিচ্ছি, দাঁড়াও, এটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা করে দিচ্ছি এটা, চলো 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 চলো,
এটা রাফে করলে হবে, আর না করলেও সমস্যা নেই, তুমি মনে মনে যদি বের করে বুঝতে পারো যে ভারসাম্য দাম কত হবে তাহলে তোমার জন্য সুবিধা হয় আর কি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে চাহিদার পরিমাণ P সমান 1 হলে চাহিদার পরিমাণ এখানে আমরা বসাবো যে 60, আমরা এখানে বসাবো 60 মাইনাস 10 ইন্টু 1, তাহলে আনসার হবে 60 মাইনাস 10, আনসার হবে 50। হ্যাঁ, আবার কিউ এর সমান লিখবো 30 প্লাস 5 ইন্টু 1, মানে এই পি এর মান আমরা কি বসাবো এই সমীকরণের মধ্যে পি এর মান, এই দুটি সমীকরণের মধ্যে পি এর মান 1 বসা দিচ্ছে আর, তাহলে আনসার হবে 30 মাইনাস 5 অর্থাৎ 25। এরপরটা হচ্ছে পি সমান 2 হলে কিউডি মান বের হবে, কিউডি মান হবে এখানে বসাবো আমরা পি এর মান 2, তাহলে 60 মাইনাস 10 ইন্টু 2, তাহলে আনসার হবে 60 মাইনাস 10 গুণ 20, তাহলে আনসার হবে হচ্ছে 40। আবার কিউ এর টা বসায় আনসার হবে 30 প্লাস 5 ইন্টু 2, তাহলে আনসার হবে 30 প্লাস 5 দুগুণ 10, আনসার হবে 40। এই দেখছো, এই যে এই দামটার মধ্যে ভারসাম্য দাম ও পরিমাণ সমান হইতে হবে, সরি চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হইতে হবে। সেজন্য আমরা রাফের মধ্যে কি করছিলাম, ভারসাম্য দামটা বের করে নিয়েছিলাম। হ্যাঁ, মাঝখানটা সেটা লিখবা, তার উপর একটা তার ছোট সংখ্যা লিখবা, তারপর একটা তার বড় সংখ্যা লিখবা, তাহলে হয়ে যাবে। তাহলে পি এর মান 3 হলে এখানে আমরা বের করি 60, হ্যাঁ 60 মাইনাস 60 মাইনাস 10 ইন্টু 2, আনসার হবে 60 সরি 3 হবে, তাহলে 3 10 30, তাহলে আনসার হবে 30। ওকে, তারপরে শায়দ 3 10 30, হ্যাঁ 30। তারপর কিউ এর সমান আমরা লিখতে পারি, কিউ এর সমান হচ্ছে 30 প্লাস 5 ইন্টু 3, আনসার হবে 30 প্লাস 3 5 15, আনসার হবে হচ্ছে 45। হ্যাঁ 45 হয়েছে। ওকে ফাইন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সূচি করব, ঠিক আছে, একটা আমরা কি করব সূচি করব। চলো আমরা সূচিটা করে ফেলি, তাহলে এখানে ঠিক আছে মান বসানো 3 5 15, ঠিক আছে। চলো আমরা একটা সূচি করি, সূচির মধ্যে আমরা সবকিছু নিয়ে আসবো। দেখো সূচির মধ্যে আমরা তিনটাই করব, দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, তিনটা আমরা এখানে আনবো সূচির মধ্যে, ঠিক আছে। দেখো এটার মধ্যে আমরা দাম, চাহিদা, পরিমাণ, যোগানের পরিমাণ আনবো। সো দাম আমাদের এখানে দাম, চাহিদা এবং যোগান। দাম এখানে তিনটা ধরছে আমরা, দাম সমান 1 হলে দেখো দাম 1 হলে চাহিদা পরিমাণ হচ্ছে 50 এবং যোগানের পরিমাণ হচ্ছে 25। আর দাম যদি 2 হয় তখন এটা 40, এটা 40 40 40। দাম যদি 3 হয় তখন চাহিদা পরিমাণ হয় 30 এবং যোগানের পরিমাণ হবে 45, ঠিক আছে। এরপর আমরা একটা চিত্র আঁকবো, কি আঁকবো, এরপর আমরা একটা চিত্র আঁকবো, চলো করি। আমরা একটা চিত্র আঁকবো এখানে, এরপরে তাহলে চিত্র যদি আঁকি এভাবে করবা, প্রথমে একটা কিউডি এন্ড কিউএস, উপরে হবে দাম, দাম আছে 1 2 3, সো 1 2 3 1 2 3। চাহিদা যোগানের মধ্যে সর্বোচ্চ আছে 50, সর্বনিম্ন আছে 25, তাহলে আমরা 10 যোগ করে ধরি, তাহলে 10 20 30 40 50, 10 20 30 40 50। একটা রেখা প্রথমে করবা, চাহিদা রেখা, পি এর সাথে 50, সরি দামের সাথে চাহিদা, 1 এর সাথে 50, তারপর হবে 2 এর সাথে 40, তারপর হবে 3 এর সাথে 30, 3 এর সাথে 30, এটা হচ্ছে চাহিদা রেখা। ওকে ফাইন, D0 চাহিদা রেখা। এবং আমাদের যদি যোগান রেখা করো 1 এর সাথে 25, প্রথমে যোগান করবে 1 এর সাথে 25, চলো আমরা করি। 1 এর সাথে হবে 25, তো 1 এর সাথে 25 কোথায়, 25 মানে হচ্ছে এই যে এটা, এই জায়গায়, এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু। 2 এর সাথে হবে 40, এই 2 এর সাথে হবে 40, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তারপর 3 এর সাথে হবে 45, এই 3 এর সাথে হবে 45 45, এটা 40, এটা 45, এখানে হবে, তাহলে এখান থেকে এই জায়গায়, তাহলে এই তিনটা বিন্দু আমরা যোগ করে দিব, তাহলে যে রেখাটা সেটাকে আমরা বলি এস প্রাইম, এটা ডিডি প্রাইম লিখতে পারো। হ্যাঁ, ডিমান্ড এবং সাপ্লাই যেখানে মিলিত হবে সেটা আমাদের ভারসাম্য বিন্দু, সেখান থেকে ভারসাম্যের দাম হচ্ছে 2 টাকা, আর ভারসাম্য পরিমাণ এখান থেকে নিচের দিকে আসলে সেটা হচ্ছে 10 টাকা। আর 1 টাকা দাম আমাদের ডিমান্ড হচ্ছে বেশি, সাপ্লাই কম, তাই এখানে আমাদের ঘাটতি দেখা দিবে, কি দেখা দিবে, ঘাটতি দেখা দিবে, ঘাটতি। আর 3 টাকা দাম আমাদের ডিমান্ড কম কিন্তু সাপ্লাই কি বেশি, তার মানে এখানে আমাদের উদ্বৃত্ত দেখা দিবে, কি দেখা দিবে, উদ্বৃত্ত দেখা দিবে। ক্লিয়ার, বুঝতে পারছি আমরা।
চিত্রটা ব্যাখ্যা করব। ওকে, চিত্রটা ব্যাখ্যা করতেছি। চিত্রটা হচ্ছে আমরা বলবো চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম ধরে ডিডি প্রাইম চাহিদা রেখা বা এসএস প্রাইম যোগান রেখা অঙ্কন করা হলো। কেমনে অঙ্কন করছে সেটা বলার দরকার নাই, কারণ এখানে তুমি ভারসাম্য বিন্দুটা ক্লিয়ার করবে, সেজন্য এখানে লিখবা তাহলে চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম ধরে ডিডি প্রাইম চাহিদা রেখা এবং এসএস প্রাইম যোগান রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই দাম যখন 1 টাকা, চাহিদা তখন, এখানে কয়েকটা বিন্দু দাও, যেমন এ বিন্দু, বি বিন্দু, এখানে সি আর ডি বিন্দু দিচ্ছি। তাহলে বলবো দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন বি বিন্দুতে 50 আর যোগানের পরিমাণ এ বিন্দুতে 25। তার মানে 1 টাকা দামে আমাদের চাহিদা বেশি, যোগান কম, তো এখানে ঘাটতি দেখা দিবে, ঘাটতি পরিমাণ এ থেকে বি পরিমাণ। আবার দাম যখন 3 টাকা, তখন আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে 30 আর যোগানের পরিমাণ হচ্ছে 45। তার মানে 3 টাকা দামে চাহিদা কম কিন্তু যোগান বেশি, তাই এখানে আমাদের উদ্বৃত্ত দেখা দিবে। আবার দাম যখন 2 টাকা, তখন আমাদের চাহিদার পরিমাণও ই বিন্দুতে 40, যোগানের পরিমাণও ই বিন্দুতে 40। তার মানে 2 টাকা হচ্ছে আমাদের ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 40 একক। এটা লিখতে হবে। ঘাটতিটা আবার বলতেছি, যখন 1 টাকা তখন আমাদের চাহিদা রেখা, এই যে চাহিদা রেখা বি বিন্দুতে 50 আর এই যোগান রেখা এ বিন্দুতে 25। তার মানে বলো 1 টাকা দামের চাহিদা 50, যোগান 25, তার মানে কম না, ঘাটতি না? চাহিদা আছে আমাদের কি, চাহিদা আছে এইটুক পরিমাণ, কিন্তু যোগান দিতে পারতেছে এইটুক, তাহলে এইটুক পরিমাণ আমাদের ঘাটতি দেখা দিবে, ঘাটতি। এটাকে আমরা দুষ্প্রাপ্যতা বলতে পারি, ঘাটতি থাকে, হ্যাঁ, দুষ্প্রাপ্যতা বলা যায়। ওকে, তাহলে আমরা চলে আসি এরপর। তাহলে এটা তো দেখাইলাম, এটা আশা করি পারবা। আর চাহিদা স্থির রেখে যোগানের পরিবর্তন হলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে সেটা বুঝতে। অর্থাৎ চাহিদা স্থির রেখে তুমি যোগানের পরিবর্তন, তাহলে শুধুমাত্র কি হবে, যোগানটা চেঞ্জ হবে আর কি, চাহিদাটা স্থির থাকবে, ঠিক আছে। এরপর আসো, এরপর আমাদের বলছে, এটা তো পড়াইছি, 6 নম্বরটা পড়াইছি, হ্যাঁ এটা পড়াইছি। তারপর চলে আসি 7 নম্বরটা। দেখো 7 নম্বরটার মধ্যে এখানে বলছে, খেয়াল করবা সবাই, বলছে ঢাল কি, ঢাল মানে হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফল অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে, বা লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে আমরা ঢাল বলে থাকি। এটা কত ক্লাসে দেখাইছিলাম। 2 নম্বর বলছে চাহিদার আর স্থিতিস্থাপকতা শূন্য হয় কখন। চাহিদা আর স্থিতিস্থাপকতা শূন্য হবে যদি একটা দ্রব্যের সাথে অপর দ্রব্যের কোনো সম্পর্ক না থাকে, মানে সম্পর্কহীন দ্রব্য হয়। কারণ স্থিতিস্থাপকতা শূন্য হওয়া মানে কি, একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদা যদি কোনোই পরিবর্তন না হয়, তার মানে এখানে এই দ্রব্য, একটা দ্রব্যের সাথে অপর দ্রব্যের কোনো সম্পর্ক নাই। যেমন আমরা একটা এক্সাম্পল লিখতে পারি, মনে করো একটা রঙিন টিভির দাম, হ্যাঁ টিভির দামের সাথে লবণের চাহিদা, লবণের চাহিদা মনে করো, চাহিদা। আমি যদি বলি টিভির দাম 20,000 টাকা থেকে বেড়ে 25,000 টাকা হয়েছে, লবণের চাহিদা তোমার বাসায় 5 কেজি আছে, কারণ টিভির দাম বাড়লে কি লবণের চাহিদা কোনো পরিবর্তন হবে, হবে না। সো এটা যদি স্থিতিস্থাপকতা তুমি বের করো, তাহলে স্থিতিস্থাপকতার মান বের হবে 0। স্থিতিস্থাপকতার মান কি বের হবে, 0 বের হবে, আর স্থিতিস্থাপকতার মান আর কি, ঠিক আছে। 3 নম্বর বলছে আমাদেরকে জনাব এক্স এর মোট চালের চাহিদা সমীকরণটি গঠন করো। মানে এখানে তোমাকে চাহিদা সমীকরণ গঠন করতে বলছে, একটা চাহিদা সমীকরণ বানাতে বলছে। এই যে মূল টপিকে চলে আসছে আমরা, চলো খুব সুন্দর করে এটা আমরা সলভ করব। হ্যাঁ, কেমনে আমরা চাহিদা সমীকরণ গঠন করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে। চলো আমরা দেখাই। আমরা অন্য পেজে যাচ্ছি, এই পেজে হবে, আচ্ছা এখানে করে দিচ্ছি। আমরা এখানে চাহিদা সমীকরণ গঠন করব, ঠিক আছে। ওকে, তাহলে চাহিদা সমীকরণ যদি আমরা করতে চাই যে জনাব এক্স এর মোট চালের চাহিদা সমীকরণ গঠন করে, তাহলে আমরা উদ্দীপকটা পড়ি। বলছে জনাব এক্স কেজি প্রতি 55 টাকা দরে প্রতিদিন 5 কেজি মোটা চাল ক্রয় করেন, তখন তার আয় দৈনিক 500 টাকা। কেজি প্রতি চালের দাম 45 টাকা হলে, অর্থাৎ 55 থেকে 45 হয়েছে, তিনি দৈনিক 3 কেজি, আগে 5 কেজি কিন্তু এখন 3 কেজি চাল ক্রয় করেন, যদিও এখন তার দৈনিক আয় 555 টাকা। আচ্ছা, তাহলে এখানে তার আয় নিয়ে কোনো ঝামেলা নেই আমাদের, আমাদের বলছে একটা চালের
চাহিদা সমীকরণ গঠন করতে বলছে, একটা চালের চাহিদা সমীকরণ গঠন করতে বলছে। তো আমি যদি এটাকে একটু সূচি আকারে তোমাদের দেখানোর চেষ্টা করি, যেটা আমাদেরকে বলছে, হ্যাঁ, সেটা যদি সূচি আকারে দেখানোর চেষ্টা করি, চালের দাম যখন হচ্ছে 55 টাকা, চালের দাম যখন 55 টাকা, তখন চালের চাহিদা হচ্ছে 5 কেজি, চাহিদা হচ্ছে 5 কেজি। চালের দাম বেড়ে যদি চালের দাম যদি কমে 55 থেকে 45 টাকা হয়, অর্থাৎ চালের দাম যখনই কমে গিয়েছে, চালের দাম কমে গেলে সে এটার কম পরিমাণে সে কি করতেছে, চাহিদা করতেছে। যদিও আমি বলি নরমালি কিন্তু কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা কিন্তু বেড়ে যায়, কিন্তু এটা মোটা চাল ছিল। মোটা চাল মানে কি বলেছি, এটা একটা গিফেন দ্রব্য, বা বলতে পারো এটা একটা নিকৃষ্ট দ্রব্য, যেটার দাম কমে গেলে মানুষেরা আরো চাহিদা কমাই দেয়। হ্যাঁ, গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা কমে যায়, ওই যে চাহিদা ব্যতিক্রমের মতো, এটা সেজন্য হয়েছে। এমনি নর্মালি দাম কমলে চাহিদা বেড়ে যাওয়ার কথা নর্মাল দ্রব্যের ক্ষেত্রে, কিন্তু এটার দাম কমলে চাহিদাও কমে গেছে, কারণ এটা একটা গিফেন দ্রব্য, মোটা চাল বিদায়। মোটা চালের ক্ষেত্রে দাম কমলে চাহিদা উল্টা কমে যাবে, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়বে। কিন্তু এটা যেহেতু গিফেন দ্রব্য, মানে মোটা চাল চিকন চাল না, সেজন্য হচ্ছে এটা দাম বাড়লে চাহিদা উল্টা কি হয়ে যাবে, দাম কমলে চাহিদা উল্টা কি হয়ে যাবে, কমে যাবে। কারণ দাম কমলে তার ইনকাম আবার বাড়তেছে, দেখো তার ইনকামও বাড়তেছে, সেজন্য সে এখন মোটা চাল না কিনে চিকন চাল কিনা শুরু করবে, সেজন্য মোটা চালের চাহিদা কমে যাচ্ছে। আগে তোমরা এটা বুঝছো কিনা বলো, এটা কিন্তু ব্যতিক্রম ধর্মী একটা সূচি, বুঝছো? চাহিদা রেখা এমনি নরমাল যে চাহিদা সমীকরণ হবে সেটার মধ্যে এটা হবে না, এটা কিন্তু একটু ভিন্ন ধরনের হবে। নরমাল চাহিদা সমীকরণের সহজ রূপ হচ্ছে কিউডি সমান এ মাইনাস বিবি ফর্মেটে হবে। চাহিদা সমীকরণের সহজ রূপ হচ্ছে এটা, অর্থাৎ কিউডি সমান মনে করো যে এরকম যে 100 অথবা 100 মাইনাস মনে করো 5p, অথবা কিউডি সমান হচ্ছে 40, হ্যাঁ 40 মাইনাস 2p, এরকম হয়ে থাকে। অর্থাৎ এখানে একটা ধ্রুবক, এখানে একটা ধ্রুবক, তারপর p এরকম থাকে। কিন্তু এটা কিন্তু সেম হবে না, কেন হবে না, কারণ এটা গিফেন দ্রব্যের, বা বলতে পারে এটা চাহিদা ভিত্তিক ব্যতিক্রম ধর্মী, সেজন্য। বুঝছি সবাই এই কথাটা? বুঝছি। আচ্ছা, দেখা যাচ্ছে, দেখো তাহলে এটা আমরা সমীকরণ বানাবো। হ্যাঁ, সমীকরণ বানানোর জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম, আমরা এখানে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে আমরা লিখবো যে চাহিদা সমীকরণ, হ্যাঁ চাহিদা সমীকরণ মানে আমরা লিখবো এরকম যে কিউডি মাইনাস কিউডি 1 ডিভাইডেড বাই কিউডি 1 মাইনাস কিউডি 2, ঠিক আছে, সমান p মাইনাস p1 p1 মাইনাস p2। আমরা এখানে মান বসা দিব, ঠিক আছে, মান বসাবো। কেমনে বসাবো? এখানে কিউডি মান কিন্তু নাই, আমি একটু মানটা বসা দিই। এটা হচ্ছে p1 বলা হয়, এটাকে বলা হয় p2, আর এটাকে বলা হয় QD1, এটাকে আমরা বলি QD2। তাহলে এখানে কিউডি মান নাই, তো কিউডি যেমন আছে তেমন লিখে দিলাম, কিন্তু QD1 এর মান আছে, QD1 মান হচ্ছে 5 লিখে দিলাম। হ্যাঁ, আর নিচে আবার 5 হবে QD1, আর QD2 এর মান হচ্ছে 3, তাহলে 3 লিখে দিলাম, সমান এখানে p এর মান নাই, p এর মান লিখে দিলাম, p যেমন আছে তেমন। p1 এর মান আছে, p1 মান হচ্ছে 50, ওকে, আর নিচে হবে আবার 50 p1 এর মান, আর p2 মান হবে 45 লিখে দিলাম। তারপর লাইনটা কি? তারপর লাইনটা হচ্ছে উপরটাতে বিয়োগ করতে পারতেছি না, যেমন আছে তেমন থাকুক। 5 থেকে যদি 3 বিয়োগ করা হয়, দেখো আমরা এখানে মান বসা দিয়েছি, সেখান থেকে 5 থেকে যদি 3 বিয়োগ করে দিই আমরা, তাহলে আনসার বের হবে 2, সমান এখানে p থেকে 50 বিয়োগ করতে পারতেছি না, কিন্তু 50 থেকে 45 বিয়োগ করলে আনসার হবে 5। এরপর আমরা আর গুণন করব। আর গুণ কেমন করতে হয় দেখো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করতে হবে, লবের সাথে হরে, হরের সাথে লবের গুণ। তাহলে এই পাশে যে গুণ করলে আমরা এভাবে লিখি যে 5 ইনটু QD মাইনাস 5, হ্যাঁ, সমান এই 2 এর সাথে এটা গুণ করবো, তাহলে 2 ইনটু p মাইনাস 50, হ্যাঁ 2টা লিখলাম, ব্র্যাকেট দিয়ে মাইনাস 50 লিখলাম, ওকে। এরপর আমি উপর লিখতেছি, ঠিক আছে, নিচে জায়গায় আমার উপর লিখতেছি আমি। তাহলে এরপরে কি? এরপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি, দেখো এটা গুণ করে দিব, তাহলে হবে 5QD, এটা 5QD, তারপর প্লাস মানে মাইনাস হবে, মাইনাস 5 5 হবে 25, 5 5 25 সমান, আর এখানে যদি বলি এখানে হচ্ছে 2p, গুণ করে দিলে 2p, 2 এর সাথে p গুণ করলে 2p,
2 এর সাথে -50 গুণ করলে মাইনাস হবে, প্লাস মানে মাইনাস হবে, আর 50 দুগুণ কত হবে? 100 হবে, এখানে 100 বসালাম। ওকে, এরপরে কি হবে? এরপর আমরা লিখি, এরপর হচ্ছে হ্যাঁ, এরপর 25 কে ওই পাশে পাঠিয়ে দিব, 25 কে ওইসব পাঠিয়ে দিব, তাহলে হবে 5QD সমান 2P মাইনাস 100, এটা যদি ওই পাশে পাঠিয়ে দিই প্লাস 25 হবে, এটা মাইনাস ছিল সেটা প্লাস হবে। তারপর লাইনটা আমরা লিখতে পারি যে 5QD সমান 2P, এটা মাইনাস এটা প্লাস, তো বিয়োগ হয়ে যাবে কিছু অংশ, তাহলে মাইনাস থাকবে -75 থাকবে, 25 চলে যাবে আর কি, বুঝছো? তাহলে এখানে আমরা QD রেখে দিব, 5টাকে ওই পাশে পাঠিয়ে দিই। হ্যাঁ, 5টা ওই পাশে পাঠিয়ে দিলে আনসার হবে, 5 পাশে পাঠিয়ে দিচ্ছি 2P মাইনাস 75। আর একটু ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে QD সমান, যদি আলাদা আলাদা ভাগ করতে জানো তাহলে তো ভালো, না জানলে আমার মতো করবা, 2P এর নিচে 5 বসাবা, মাইনাস 75 এর নিচে 5 বসাবা, ঠিক আছে? একটু কঠিন লাগতে পারে, যারা কখনো করো নাই তাদের কাছে এই সমীকরণটা এভাবে করতে হয়, ঠিক আছে? ওকে, এরপর আরো বুঝে দিচ্ছি এখানে। তারপর কি? তারপর হচ্ছে দেখো, আমি আবার বলতেছি 2P মাইনাস 75 ডিভাইড বাই 5, এটাকে 5 কে আমরা দুই পাশে আলাদা করে দেখাইছি আর কি। তাহলে QD সমান আমরা লিখতে পারি, দেখো 2 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? আনসার কত হয় বলো? 2 কে 5 দিয়ে ভাগ করলে আনসার 50 না 55 হবে, কোনটা? ও, আমি কি 50 ধরে ফেলছিলাম? হাই রে, তাহলে তো ঝামেলা করে ফেলছি আমি কোন একটা জায়গায়। আচ্ছা, 55 করে দিই, সমস্যা নাই। তাহলে এটা 55 ছিল, তাহলে এটা 55, তাহলে এটা হবে 10। হ্যাঁ, তাহলে এটা হবে 10 এর সাথে এটা গুণ হবে, 10 এর সাথে এটা গুণ, তাহলে 10 এর সাথে এটা গুণ হলে হবে 10QD মাইনাস 10 এর সাথে 5 10 50, এটা হবে 50, 5 10 50 মাইনাস 50, 50 যদি পাশে চলে যায় এটা প্লাস 50 হবে, প্লাস 50, 50 চলে গেলে এখানে 50 থাকবে, 50 যদি থাকে এটা হবে 50, হ্যাঁ 50 হবে, তাহলে এটা 50, সমস্যা নাই। ওকে, আমরা তাহলে কারেকশনে চলে আসছি, ঠিক আছে? 50, ঠিক আছে। এখানে হবে এটা 10, এটা 10 হবে, নিচে হবে 10, এটা হবে 10 10। এখন ঠিক আছে, 10 কে তুমি যদি এখন 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার হবে 10 ভাগ 2 ভাগ 10, আনসার হবে 0.2। এখানে 2 কে 10 দিয়ে ভাগ করলে 0.2 আর P লিখবা, হ্যাঁ। তারপর হচ্ছে এটা মাইনাস দিলাম, 50 কে 10 দিয়ে ভাগ করতে হবে, 50 ভাগ 10, তাহলে আনসার হবে 5। যদি সাজা লিখলে এরকম হবে, QD সমান আমরা লিখতে পারি, সাজা লিখলে হবে -5, তারপর এটা হবে প্লাস 0.2P। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ, যদিও এটা চাহিদা সমীকরণের সহজ রূপের মতো না, কারণ এটা বলছে ভিন্নধর্মী, সেজন্য। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়াল কি আসবে না, অ্যাকচুয়াল চাহিদা সমীকরণের মধ্যে আসবে না, চাহিদা সমীকরণের সহজ যে রূপ, সে রূপটা কিন্তু এরকম লিখে দিচ্ছি আমি। তাহলে অ্যাকচুয়াল চাহিদা সমীকরণের সহজ রূপ কিন্তু এরকম, সেটা হচ্ছে অ্যাকচুয়াল চাহিদা সমীকরণের সহজ রূপ হবে যে QD সমান A মাইনাস B ফরম্যাটে থাকে। হ্যাঁ, অর্থাৎ এখানে একটা ধ্রুবক, এখানে মাইনাস থাকবে না, প্লাস থাকবে। হ্যাঁ, এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকার কথা, কিন্তু এখানে প্লাস আছে, কারণ এখানে দাম কমলে উল্টা কি করতেছে, কম কিনতেছে, সেজন্য প্লাস হচ্ছে, ধনাত্মক ঢাল হচ্ছে, বুঝছো? যোগানের মতো হচ্ছে, এটা বোঝা গেছে? কিছু বুঝতে পারছি না, এই যে আগে করণে প্রথম আগে করণে, সেজন্য রাহুল দে বলতেছে স্যার কিছুই বুঝতে পারতেছি না, ঠিক আছে? মানে এমন অবস্থা, দেখো কি কি বুঝতে পারতেছি না, দেখো আমার দিকে তাকাও, আমি স্যার, এটা একটা বোর্ড, এগুলো হলুদ হলুদ রেখা, এটা ঘড়ি, হ্যাঁ লাইট জ্বলতেছে, মোবাইলে ক্লাস দেখতেছো, কিছু কি বুঝতেছো না একদম?
হ্যাঁ, এরকম কেমন? কিছু তো বুঝতেছো অন্তত পক্ষে, আমাকে তো বুঝতেছো। হ্যাঁ, হয়তো লেখা বুঝতেছো না বা প্রশ্ন বুঝতেছো না বা আনসারটা বুঝতেছো না কেমনে করছি, কিন্তু কিছু হলে তো বুঝতেছো নাকি? একদম বাচ্চা কিছু বুঝতেছো না। এটা একটু ভিন্ন ধর্মী বললাম তো, কারণ এখানে দাম যেহেতু বৃদ্ধি হ্রাস পাচ্ছে, যোগান এখানে চাহিদা এখানে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এটা ভিন্ন ধর্মী, এটা হচ্ছে তোমার ডিফেন্স দ্রব্যের ক্ষেত্রে, সেজন্য মোটা চাল তাই। বুঝছো? তাই বলো, একদম বুঝি নাই বললে কিন্তু হবে না, একদম বুঝি নাই বললে তো কিছুই বোঝো নাই, আমাকে তো বুঝতেছে না। আচ্ছা, যারা বোঝে না আবার একবার একটু ভিডিওটা কি করবা, আবার একবার একটু ভিডিও আপলোড হয়ে গেলে পেজে এবং ইউটিউবে তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, এই সমীকরণটা কেমনে করছে আর কি। 4 বলছে এক্স ব্যক্তির আয় বৃদ্ধি সত্ত্বেও মোটা চালের চাহিদা কেন কমেছে, স্থিতিস্থাপকতার আলোকে ঘটনাটি ব্যাখ্যা করো। একটু কঠিন প্রশ্ন দিয়ে ফেলছে চট্টগ্রাম বোর্ড 2023-এ। হ্যাঁ, একটু ব্যতিক্রম ধরনের কোশ্চেন দিচ্ছে, যাই হোক এটা পারা যাবে। এক্স দ্রব্যের আয় বৃদ্ধি সত্ত্বেও মোটা চালের চাহিদা কেন কমেছে? আনসার হচ্ছে আয় বৃদ্ধি সত্ত্বেও মোটা চালের চাহিদা, হ্যাঁ, আয় বৃদ্ধি সত্ত্বেও মোটা চালের চাহিদা কমার পেছনে কারণ হচ্ছে মোটা চালটা একটা ডিফেন্স দ্রব্য, হ্যাঁ, নিকৃষ্ট দ্রব্য, যার আয় বৃদ্ধি পেলেও কি কমে যায়? তার চাহিদা কমে যায়, কারণ মানুষের আয় বাড়লে সেটা সে কম ভোগ করে। এবং তুমি স্থিতিস্থাপকতা বের করবা, আয়ের সাথে এই দ্রব্যের স্থিতিস্থাপকতা বের করবা। ভোক্তার আয় 500 থেকে 555 হয়েছে এবং তোমার চাহিদা 5 থেকে 3 হয়েছে, তাহলে তুমি স্থিতিস্থাপকতা বের করবা, যেটাকে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলি। পারবা? চাহিদা আয় স্থিতি বের করতে পারবা নাকি আমি করে দিব? আজকে তো অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস। আমার কমান্ড দেখেন -60 প্লাস -6 কেন হবে? 5 তো আসছে। 50-কে 10 দিয়ে ভাগ করলে তো 5 হয়। 50-কে 10 দিয়ে ভাগ করলে 5 হবে না? 5 তো হবে। 5, 5 হবে, 5। পারবো? করে দিব নাকি বলো, করে দিব কিনা? আচ্ছা, করে দিতে বলতেছে, তাহলে করে দিচ্ছি। দেখো আস্তে আস্তে করতেছি, কেউ ভয় পাইও না। এটা একটু লেট, আমাদের অনেক সময় হয়ে গেছে তাই আমি তাড়াহুড়া করতেছিলাম। তো দেখো আমি আস্তে আস্তে করতেছি, এটা আস্তে আস্তে করে দিচ্ছি। 4 নম্বরটা আস্তে আস্তে করে দিচ্ছি। প্রথমে এখানে বুঝতে হবে, তোমাকে বলছে প্রশ্নটা কি বলছে দেখো, আবার ভালো করে পড়ি। বলছে এক্স ব্যক্তির আয় বৃদ্ধি সত্ত্বেও মোটা চালের চাহিদা কেন কমেছে? আনসার দিবা, মোটা চালের চাহিদা কমার কারণ হচ্ছে মোটা চালটা একটা ডিফেন্স দ্রব্য, যেটার আয় বাড়লেও চাহিদা কমে যায়, যেটার আয় বাড়লে, মানুষের আয় বাড়লে সেটার চাহিদা কমে যায়, সেজন্য এটা বলবো। তারপর স্থিতিস্থাপকতার আলোকে ঘটনাটি ব্যাখ্যা করো। এখন আমাকে স্থিতিস্থাপকতা বের করতে হবে। হ্যাঁ, তো বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আগে তোমরা লিখবে এখানে আয়, ঠিক আছে? আয় এর সাথে আমরা লিখবো মানে ভোক্তার আয়, তার সাথে আমরা লিখবো চাহিদা। দেখো চাহিদা, ভোক্তার আয় যখন ছিল, বলছে এক্স মানে জনাব এক্স কেজি প্রতি 55 টাকা দরে প্রতিদিন 5 কেজি মোটা চাল ক্রয় করে, তখন তার আয় ছিল 500 টাকা। তার মানে তার ইনকাম যখন 500, তখন সে কিনেছে 5 কেজি। তারপর বলেছে প্রতি কেজি চালের দাম 45 টাকা হলে, তার মানে দাম কমে গেলে তিনি দৈনিক 3 কেজি আলু ক্রয় করতেছে তিনি দ্রব্য,
চাল ক্রয় করেছে, মোটা চাল, যদিও তখন তার দৈনিক আয় 555, অর্থাৎ তার দৈনিক আয় 555, তখন তিনি আগের তুলনায় কম কিনতেছে। তাহলে আমরা এটার আয় স্থিতিস্থাপকতা বের করবো, যেটাকে আমরা বলি নিকৃষ্ট দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা। আয় বাড়লে যেটা চাহিদা উল্টা কমে যায়। নর্মাল দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে মানুষ ইনকাম করলে চাহিদা বাড়ে, কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা উল্টা কি হয়ে যায়, কমে যায়। বুঝছো, আয় বাড়লে, তাই এটা নেগেটিভ আনসার বের হয়। তাহলে আমরা যদি এখানে বের করি ইওয়াই, মানে চাহিদার আয় স্থিতিস্থাপকতাকে আমরা বলি ইওয়াই। সূত্র কি? সূত্র হচ্ছে ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা ওয়াই ইনটু ওয়াই ডিভাইডেড বাই কিউ। এখানে আমাদের মানগুলো বের করতে হবে। এখানে কি কি মান? ডেল্টা কিউ মানে কি, ডেল্টা ওয়াই মানে কি, এন্ড ওয়াই মানে কি, কিউ মানে কি। আমি শর্টকাটে বলে দিচ্ছি। ওয়াই মানে হচ্ছে প্রাথমিক আয়, প্রাথমিক আয় এখানে কত আছে? 500, তার মানে 500 বসে দিলাম। কিউ মানে হচ্ছে প্রাথমিক চাহিদা, এখানে প্রাথমিক চাহিদা কত ছিল? 5 বসে দিলাম। ডেল্টা কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন, 3 থেকে 5 বিয়োগ করে দিবা, চাহিদা পরিবর্তন 3 মাইনাস 5, আনসার হবে 3 থেকে 5 বিয়োগ করলে আনসার হবে -2, এটা হচ্ছে চাহিদার পরিবর্তন। আর ডেল্টা ওয়াই মানে হচ্ছে আয়ের পরিবর্তন, পরিবর্তন মাত্রায় প্রাথমিক বের করবো, 555 মাইনাস 50, সরি 500, তাহলে আনসার কত হবে? 500, এটা হবে আনসার 55 হবে। হ্যাঁ, তাহলে আমরা মানটা বসাই দিই। উপরে হবে ডেল্টা কিউ এর মান, ডেল্টা কিউ হচ্ছে -2, ডেল্টা ওয়াই মান হচ্ছে 55 ইনটু লিখলাম ওয়াই মান হচ্ছে 500 এবং কিউ মান হচ্ছে 5। তাহলে যদি ভাগ করতে জানো তাহলে তো ভালো, না জানলে আমার মতো করবা। এই 500 সাথে গুণ করলে হবে -1000, এরকম বলে। আর 55 এর সাথে 5 গুণ করলে হবে 55 ইনটু 5, আচ্ছা 50 করে ধরি, তাহলে 50 ইনটু 5 করলে 250, আর 5 5 25, 250 আর 25 275, ঠিক আছে না? একটু দেখো তো আনসারটা। তাহলে -100 কে 275 দিয়ে ভাগ করো, ভাগ 275, তাহলে আনসার বের হবে হচ্ছে -3.63। হ্যাঁ, ঠিক আছে না? দেখো তো একটু সবাই আনসার ঠিক আছে না? দেখো, ইপি করতে হবে না, এটা ইওয়াই করতে হবে, যে চাহিদার আয় বলছে এটা। তাহলে মাইনাস বেরোচ্ছে কেন? কারণ এটা হচ্ছে একটা কি দ্রব্য, এই একটা আয় বৃদ্ধি পেলে যেটা চাহিদা কমে যায় সেটা একটা নিকৃষ্ট দ্রব্য বলবো বা গিফেন দ্রব্য বলবো, সেজন্য হচ্ছে আমাদের আয় বৃদ্ধি পেলে চাহিদা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে -3.63। পারবো তো সবাই? ওকে, তাহলে এই কোশ্চেন। তারপর আরেকটা কোশ্চেন আছে, 8 নাম্বার কোশ্চেন। সেম চাহিদা সমীকরণ দেওয়া আছে, যোগান সমীকরণ দেওয়া আছে। চাহিদার দাম স্থিতি কাকে বলে বলছে? মানে অন্যান্য বিশেষ স্থিতি থেকে কোন দ্রব্যের দামের আপেক্ষিক সাপেক্ষ পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক সাপেক্ষ পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আর স্থিতিশীল বলে, এটা লিখবা। বলছে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেলে সরিষার তেলের চাহিদার পরিমাণের উপর কি প্রভাব পড়বে? সয়াবিন তেলে যদি দাম বৃদ্ধি পায় তাহলে সরিষার তেলের চাহিদা কি প্রভাব পড়বে? সয়াবিন তেল আর সরিষা কি বলতো? সয়াবিন তেল এবং সরিষা হচ্ছে পরিবর্তক দ্রব্য। সয়াবিন তেলের যদি দাম বৃদ্ধি পায় তাহলে সরিষার তেলের চাহিদা কি হয়ে যাবে? বেড়ে যাবে। বুঝছো, সমমুখী সম্পর্ক, পরিবর্তক দ্রব্য চাহিদা ঊর্ধ্বগামী হবে। চাহিদা রেখা 3 বলছে উদ্দীপক হতে ভারসাম্য দাম, চাহিদা এবং যোগানের পরিমাণ গাণিতিক পদ্ধতিতে নির্ণয় করো। তার মানে কিউডি সমান কিউএস লিখে তোমাকে ভারসাম্য দাম আর পরিমাণ বের করতে হবে। পারবা না এটা? কিউডি সমান কিউএস লিখে পি এর মান বের করবা, সেই পি এর মানটা কিউডি এবং কিউএস এ বসায় চাহিদা যোগানের পরিমাণ বের করবা। পারবা? 3 নাম্বারটা দেখো তো, 3 নাম্বার পারবা কিনা দেখো। তিন নাম্বার পারবা কিনা দেখো সবাই। আবার বলে করে দেন, কি বলো? করে দিছি না? চাহিদা সমান যোগান লিখবা, কিউডি সমান কিউএস, কিউডি মানটা বসা দিবা, যোগানের মানটা বসায় পি এর মান বের করবা। হ্যাঁ, পি এর মান বের করলে সেই পি এর মানটা চাহিদা এবং যোগানের মধ্যে বসা দিলে কি হয়ে যাবে? তোমার ভারসাম্য দাম আর পরিমাণ দুইটা বের হয়ে যাচ্ছে। ভারসাম্য দাম বের করবে, তার ভারসাম্য পরিমাণ বের করবা। এইবার এটা তো করে দিছি, একদম তো সেম করে দিছি, একদম ফার্স্ট অঙ্কে করে দিছি। তা বলছে দাম 2 টাকা হলে
সরি, দাম যখন 2 টাকা হয় তখন বাজারে ভারসাম্যের উপর কি রূপ প্রভাব পড়বে সেটা বলতে বলছে। তারপরে ওই যে 1 নাম্বার কোশ্চেনটার মধ্যে যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, দাম যদি 2 টাকা হয় তাহলে ভারসাম্যের দাম 2টা অবস্থায় চাহিদার পরিমাণ কত, যোগানের পরিমাণ কত সেটা বের করে ওই চিত্র আকারে দেখানোর চেষ্টা করবা, তাহলে হয়ে যাবে। যেটা প্রথমে আমি সলভ করে দিয়েছিলাম, 1 নাম্বার কোশ্চেনে যেটা সলভ করে দিয়েছি সেটাই সেম। পারভেজ 1 নাম্বার কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেন আমি 1 নাম্বারে সলভ করে দিয়েছি। হ্যাঁ পারভেজ, 1 নাম্বার কোশ্চেন সলভ করে দিয়েছি আমি ক্লাসের শুরুতেই। ঠিক আছে, তো আজকে এটুকু পর্যন্ত। ঠিক আছে, আজকে এটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অন্যান্য বিষয়গুলো, অর্থাৎ নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে আগামী শনিবার আমাদের নেক্সট ক্লাস। সেখানে আমরা পড়বো হচ্ছে প্রথম পত্রের, শনিবার এর আগে আমি চাইলে আরেকটা ক্লাস নিবো, হয়তো তোমাদের মনে হয় রুটিন দেওয়া হয়েছে, সেখানে আরেকটা ক্লাস নিবো আমি। হ্যাঁ, কালকে বা পরশু আরেকটা ক্লাস নিয়ে নিবো। সেটা তো হচ্ছে আমরা প্রথম পত্রের কোনটা পড়বো, 3rd চ্যাপ্টার পড়বো। ঠিক আছে, প্রথম পত্রের 3rd চ্যাপ্টার পড়বো। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আজকে এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আর তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে সবাইকে জানাই দিও। হ্যাঁ, সবাইকে ক্লাসে নিয়ে আসিও। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।